আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বেলাকে আগে আমি একটা ছোট্ট সিনপসিস দিয়ে দিচ্ছি আর এবং কেন আমাদের বেলা সিনেমাটা দেখা উচিত সেটাও কারণ হিসেবে আমি বলছি। প্রথম কথা বলে নিই যে এটা কিন্তু কোনো প্রমোশনের জন্য আমরা করছি না। আমরা সবাই এখানে যারা যারা বসে আছি তারা কোনো না কোনোভাবে ঋতুপর্ণার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। বেলা দে আমাদের বাঙালি ইনস্টিটিউশনের একজন স্তম্ভ। কি করে স্তম্ভ? বিকজ উনি যে সময় রেডিওতে মহিলা মহল শুরু করেছিলেন সেটা কিন্তু আগে ছিল না। আগে বিভিন্ন মহিলা রেডিওতে আসতেন, ওনারা গান করতেন, ওনারা গান শোনাতেন, ওনারা এন্টারটেনমেন্টের মধ্যে জড়িত ছিলেন, কিন্তু কেউ কোনোদিন ভাবেনি যে মহিলাদের নিয়ে একটা সিলেক্ট প্রোগ্রাম করা যায়, তাদেরকে একত্রিত করে তাদের নিয়ে কিছু একটা ইন্টারেস্টিং করা যায়। সেটা কিন্তু করেছিলেন বেলা। এবং আপনাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, বিকজ জেনজি তো, ধরুন যারা জেনজি আছেন তারা ভাবছে কে বেলা, তাকে নিয়ে আবার সিনেমা, মাস্ট বি আ ভেরি বোরিং টপিক। হ্যাঁ, তারপর ঋতুপর্ণা ওরকম ভাবে সুন্দর লাগছেন পোস্টারে, রেডিও হেডফোন পরে কোথায় একটা লারে লাপ্পা গান বাজাবে, সেটা না করে কি বলছে কবে কে রান্না করেছে তাকে নিয়ে সিনেমা। তো এবার আমি টপিকটা চেঞ্জ করে দিই। আমরা যদি এটাকে একটু বেশি ভালোভাবে ভাবি তাহলে বেলা দে was the first founder of kitty parties in Bengal. Exactly, that's true. তো এটা বেলা বোস নয়, এটা বেলা বোস নয়, হ্যাঁ এটা বেলা বোস নয়, বাট বেলা একটা খুব ফেভারিট নেম, সো দ্যাট ইউ নো বেলা মানে গানও আছে তার জন্য, যেটা জেনজি খুব ভালোবাসেন। আমরা যদি আমাদের হিস্ট্রি না জানি, যারা সমস্ত কিছু শুরু করেছে, যারা আমাদের সবাইকে এই একটা এম্পাওয়ারিং পজিশনে আসার জন্য একটা ভয়েস দিয়েছেন বা একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, তাহলে বলুন তো আমরা কি শিখবো বা কি জানবো? কেননা আমাদের জেনজি ডেফিনেটলি লাইব্রেরি যায় না, যেটা রিলসে পাওয়া যায় সেটা লাইব্রেরিতে কি পাওয়া যায় না। সুতরাং এই যে আমরা একসঙ্গে এসছি, এটা যদি আমরা লেখালেখি করতাম আপনি নিশ্চয়ই পড়তেন না, তাই না? তাই জন্য আমরা এখানে একসাথে হয়েছি, কেননা এখানে প্রত্যেকটি মহিলা is representative of strength, of togetherness, of the fact that আজকে প্রত্যেকজন ঋতুর সঙ্গে প্রায় 20-30 বছর ধরে আলাপ পরিচয়, মানে এরকমভাবে আমরা সবাই একসাথে থেকেছি। তার ডেফিনেটলি তার ম্যাক্সিমাম প্রেজ এবং লরেল is on ঋতু, বিকজ একটা মহিলা যে 72 আওয়ার্স ঘুমোয় না, সে 72 আওয়ার্স না ঘুমিয়েও আপনার ফোন ধরে, হয়তো তক্ষুনি ধরলো না কিন্তু ঠিক ফোন ধরবে, ঠিক মেসেজ নেবে, ঠিক কে অসুস্থতার কাছে পৌঁছাবে। সে আলাদা ব্যাপার যে অনেক সময় সেটা করতে গিয়ে 4 ঘন্টা পরে হয়তো আপনাকে যে সময়টি দিল তারপরে এলো, কিন্তু সেটা কারণ আছে, হ্যাঁ তা আসবে, মানে এইটা আপনি বললে চলবে না, আসবে না, সে আসবে। এবং আমার কথা হচ্ছে আমরা এখানে এসছি কিছু লাইট হার্টেড মজার মোমেন্ট সেলিব্রেট করতে। তো আমি আগে, এটা আমার দায়িত্ব। আমার নাম জিনা মিত্র বণিক, আমি ঋতুর অনেক পুরনো বন্ধু। আমি এক কোটা সাংবাদিক ছিলাম, এডিটর ছিলাম, এখন অবশ্য অনেক কিছু করি। তার মধ্যে সবাই মিলে বন্ধুত্ব সিঁড়ি ধরে একসাথে হয়েছি। তো এটাকে আমি খালি একটা বলে না সূত্রধার হিসেবে কাজ করছি। তো আমি আগে এদিক থেকে আমার বাদিক থেকে শুরু করছি, সেটা হচ্ছে রীতাদি। রীতা ভিমানি। এখন আপনি জানেন যে প্রচুর ইনফ্লুয়েন্সার্স এসছে, অনেকে ইনফ্লুয়েন্সার্স না বলে বলে ইনফ্লুয়েন্সা, সে তো ঠিক নয়, ঠিক নয়, বিকজ এন্ড অফ দ্য ডে ইনফ্লুয়েন্সা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। কিন্তু আমি যদি আপনাকে না বলতে পারি যে কোন সিনেমা দেখবেন, কোন জায়গায় বসবেন, কোন কাপড় জামা কিনবেন, তাহলে কি করে হবে? হবে না তো। সেই সমস্ত একটা তো কাউকে শুরু করতে হয়েছিল, somebody had to begin it, somebody had to begin to tell people that this is what you should do, this is the grace,
this is the poise, this is how you should sit, this is how you should speak, this is how you should address a problem and not address a problem, this is how you should ignore. Who is that person? Rita Bhimani. Yes. That's so sweet. I think it's a very nice introduction. Yeah, very nice. And on top of that, she's now an author. So I'm Yeah. very scared. পরের বই যদি আমায় villain করে দেয়, সেই জন্য। So anybody, Rita ji, এবার তুমি বলো। আমি কিন্তু খুব প্রাচীন, বাহ, কি সুন্দর কথাটা বললে। Right. পুরাতন পুরাতন। আর এসব বলতে হবে। কেননা আমরা যখন বড় হয়েছি, আমি অ্যাকচুয়ালি জনসংযোগ পেশায় আছি। Yeah, that's a nice word. হ্যাঁ, that's a nice word, মানে যেটা পাবলিক রিলেশনস প্রফেশন, সেটা এখন আমি 50 বছর। The mother of Yeah. influencers. No, I'm not an influencer. No, I said in the sense In that, the sense yeah, that I Connecting people. connecting people. Yeah, public relations is very different. It's something that companies need. Not Yeah. companies that I didn't tell people how to dress or how to I had to tell them what to think, how to project their companies, how to project their brands. A brand building নিয়ে আমরা Exactly. কাজ করেছি। এখন বছর আগে যখন আমরা রেডিও শুনতাম, তখন পঙ্কজ মল্লিকের গান ওগুলো আমরা শিখতাম। তারপরে আরেকটা ছিল একজন হিন্দি শিক্ষার আসর একটা হতো। হ্যাঁ, সেখানে সব যারা আসতেন তাদের আগে বলা হতো আপনারা ভুলভাল বলবেন, তবে সেটা ঠিক করা হবে। প্রথম থেকে সব প্ল্যান হতো। আর আমরা যখন রেডিওতে বলতাম, সেটা এরকম ওই 50 বছর হয়ে গেছে, হয়তো 7 বছর, রেডিও প্রোগ্রামে আমি 10 টাকা আর 15 টাকা পেতাম। হ্যাঁ, চেক আসতো। সে চেক আমার কর্তাকে আমি বলতাম, এটা কিন্তু আমি ব্যাংকে দিতে পারবো না, এটা বরং একটা বাজিয়ে করে রেখে দাও। অ্যাকচুয়ালি সেরকম করেছিলাম। How sweet. ওইটা ইনফ্যাক্ট আমরা যখন টিভি শুরু হলো, তখনও আমরা কত 75 টাকা পেতাম as one of the first news readers. Yeah. Wow. She was one of the first. One of the First news readers. Wow. আজকে সত্যি রিতাদির রিয়েল সেলিব্রেশন অফ ওম্যানহুড হচ্ছে, মানে ফার্স্ট নিউজ রিডার, মানে এর থেকে আর কি হতে পারে। এইসব হয়েছিল। তো সেখান থেকে এখন এখানে এসে বেলার গল্পটা আমার খুব মানে আকর্ষণ করেছে, এবং কালকে যখন দেখবো সিনেমাটা তখন আরো বুঝতে পারবো। And you have seen so many changes happening, I mean, over the years. Over the years. Yeah. Main thing হচ্ছে যে তুমি যেটা জিনা বলছিলে যে মেয়েদের এমপাওয়ারমেন্ট। হ্যাঁ, এখন আমি যখন আমার নিজের কোম্পানি স্টার্ট করি, তখন অ্যাকচুয়ালি মেনলি মেয়েদেরই নিতাম, কেননা ছেলেরাও যখন জয়েন করেছে আমার কোম্পানিতে, তারা কিন্তু কাজ কম করতেন। আগে কফি আর সিগারেট, আর মেয়েরা কিন্তু রাত্রির অবধি কাজ করতো, সামটাইমস ওভারনাইট কাজ করতো। কাজে এই এমনিতেও বলে মেয়েদের স্ট্যামিনা একটু বেশি ছেলেদের থেকে। no, that's why they're multitasking, right? ছেলেরা বেশি অনেক কিছু। হ্যাঁ, কাজে কাজের প্রবণতাটাও বেশি, তারা বেশি না, সবাই ঋতুপর্ণা তাই সেনগুপ্তা তাই বলে নয়। হ্যাঁ, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত ইজ অ্যান আনস্টপেবল ট্রেন। সেই ট্রেনে কোনো পুরুষ মানুষও বসতে পারবে না, সঙ্গে তো চলতেই পারবে না, ঠিক আছে? কিন্তু আমি এরকম অনেক বলে যেতে পারি ট্রেনের মতো। কাজে কিন্তু আমার অনেক আছে ট্রেনের মতো। বা দারুণ কথা। আচ্ছা, আমাদের দ্বিতীয় যিনি ওনার বক্তব্য রাখবেন সেটা হচ্ছে নীলাঞ্জনা চক্রবর্তী। এবার আমি নীলাঞ্জনা কার বউ, কিভাবে, তার বিশেষত্ব নট ইম্পর্টেন্ট টু মি। আমি এইটুকু জানি নীলাঞ্জনা আমাদের বন্ধু। নীলাঞ্জনাকে আমি আগে অনেক বেশি ক্রিকেট সম্বন্ধে, শহরের সব ব্যাপার সম্বন্ধে ন্যাশনাল টেলিভিশনে দেখতাম, ভীষণ বক্তব্য রাখতো, এবং আমি ভাবতাম যখন সেই টেলিভিশন থেকে বেরোতো আমি ফোনটা করতাম যে এটা আজকে কি হলো। নীলাঞ্জনা খুব vociferous, বিকজ আমি নীলাঞ্জনাকে বিভিন্ন বিষয় লিখতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেক ঝড় তুলতে দেখেছি, অনেক ঝড় ফেস করতে দেখেছি, এবং আমি একটা মানুষ কিভাবে রেলিভেন্স রাখতে পারে তার পারিপার্শ্বিক সোসাইটিতে,
সবাইকে নিয়ে চলা, কারো বিপদে আনসার করা, সেটা অনেকেই বোধহয় নীলাঞ্জনার কাছ থেকে পেয়েছে। নীলাঞ্জনা, over to you. সবাইকে হ্যালো, নমস্কার। আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী, ও বলেই দিয়েছে। এবং এখানে যারা বসে আছে সবাই আমার খুব প্রিয়। এখানে রীতাদি একটা কথা বলেননি, যেটা আমি জাস্ট যোগ করছি। উনি পাবলিক রিলেশনস এর কথা বলেছেন। আমি কিন্তু কোয়ালিফাইড পাবলিক রিলেশনস মাস মিডিয়া কমিউনিকেশনস এর ছাত্রী, কিন্তু আজকে নয়, অনেক দিন আগেকার, যখন রীতাদি পড়াতেন। বাহ, আরে বাহ, মানে তাহলে ছাত্রী আর টিচার এখানে আছে। this is news. Yes. আর আজকের যে ডেফিনেশন অফ পাবলিক রিলেশনস, আই এম সরি, প্লিজ বলো। হ্যাঁ, আমি ওই জন্যই একটু সংশোধন করছি এখানে। আজকে যেটাকে পিআর বলা হয় সেটা কিন্তু পিআর নয়, সেটা হচ্ছে নেটওয়ার্কিং কমিউনিকেশন। অরিজিনাল পিআর কিন্তু একদমই ডিফারেন্ট, যেটা আমরা পড়েছি। এবং ইনি আমার প্রফেসর ছিলেন, ইনি আমাকে পড়িয়েছেন। সো দেয়ারফর আমি জানি ব্যাপারটা কি। এবং আমি তো এক্স হোটেলিয়ার, তাজ বেঙ্গলের ওপেনিং ব্যাচ, সো এভরিথিং ইজ অল কানেক্টেড। এবারে আসি আজকে আমরা এখানে কেন এসেছি, রাদার আমি এখানে কেন এসেছি। প্রথমে বলি যে আমি কিন্তু টিভির ভক্ত নই। টিভি দেখতে হবে কেন? আজকের যুগে ফোনে টিভি ফোন মোবাইল সব এক হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু আসল ভক্ত হচ্ছি রেডিও। আমি কিন্তু শ্রোতা। আজও আমার মনে হয় যে মিউজিকের সেন্সটা খুবই ভালো থ্যাঙ্কস টু রেডিও। আর তুমি যে কয়েকটা অনুষ্ঠানগুলো বললে, মানে আমি ওখানে আমি যোগ করতে পারি যে মানে ধরো সকালবেলা যখন KS7 এর একটা গান দিয়ে লাস্টে ওরা শেষ করতো, অল ইন্ডিয়া রেডিও বিবিধ ভারতী, আমরা অনেকেই জানি সেটা। লাস্টে অনেক গল্প আছে, এবং বাংলার P3 সংসার, মানে অনেক নাটক, এত সুন্দর নাটক হতো, শ্রুতি নাটক, যে মানে আজকে মানে এক্স্যাক্টলি। তো তারপর বল আরোগ্য রজনীর গল্প, এতগুলো অনুষ্ঠান শুনতাম, যে এক্স্যাক্টলি অনুরোধের আসর। আর বাংলা গান, পুজোর গান, আমরা তো তখন কোনো ভিডিও ছিল না, পঞ্চমদার গান, হেমন্তদার গান, তারপরে বিবিধ ভারতী, তারপরে মহালয়ের অনুষ্ঠান, বীরেন্দ্র কৃষ্ণ, ওই ভোরবেলা গল্প তো আমি মনে করি যে আমি কিন্তু প্রবাসী নন বেঙ্গলি, আমি আগেই বলে রাখছি, কিন্তু ওতপ্রোত ভাবে বাঙালি। কেন? আমার পুরো শিক্ষা দীক্ষা সব কলকাতায় হয়েছে, ঠিক আছে? এই মানে ইটস হার্ড টু বিলিভ তুমি এত সুন্দর বাংলা বলো। মানে রীতাদিও তাই, মানে বাঙালি, মানে বলে না যে বাঙালির ভেতর যদি বাঙালিয়ানা থাকে, মানে ইট উইল জাস্ট কাম আউট লাইক এক্স্যাক্টলি। আমরা তো বাঙালি, আমি তো বাট স্টিল তোমার ইনফ্লুয়েন্স গুলো তো মানে ছিল, বাট so much Bengali in you. Very nice. এই যে ছবিটা ও করছে বেলা, প্রথম কথা আমি ঋতুকে কংগ্রাচুলেশনস জানাই যে ও প্রত্যেকটা ছবির যে সাবজেক্ট ও নির্বাচন করে, ইটস নট ফানি, যেটা ইংরেজিতে আমরা বলি ইটস নট আ জোক। ওর এত গ্ল্যামারাস অবতার আছে, কিন্তু ও একটা জায়গা ও নিয়ে যাচ্ছে যেখানে খুব সেরিব্রাল অ্যাক্টিং করছে। এবং আমার মতন মানুষ, আমাদের মতন অনেকেরা আছে, আমি কিন্তু খুব অনেস্টলি বলছি, আমি খুব একটা কমার্শিয়াল বাংলা ছবি দেখি না, কিন্তু যখন আমি দেখি যে একটা কিছু ছবি ঋতু করছে বা একটা কিছু যদি অন্যরকম হচ্ছে স্বাদে, তখন ইচ্ছে করে দেখতে। কেন? যেটা আমরা বলি যে ঠেরাব চলা গেয়া, দের ইজ নো স্থিরতা। আজকের যুগে স্থিরতাটাই চলে গেছে। আগের সময় তো ছেড়ে দিন, ওদের তো কথাই ছেড়ে দিন। এনিওয়ে, তো বেলা দিয়ে যে গল্পটা, যে ছবিটা আমরা দেখবো, it's about this jockey and radio speaker এখন জকি হয়ে গেছে। সো আমি খুব লুকিং ফরওয়ার্ড যে আই এম শিওর খুব ভালোই করবে। এবং আমার মনে হয় যে আমরা সবাই আইডেন্টিফাই করতে পারবো। তার কারণ হচ্ছে যে somewhere we are all empowered people and women over here, and I'm sure that ছবিটা খুবই ভালো হবে। কেন? এটা
খুব সিম্পল একজন মহিলার গল্প। হ্যাঁ, আর জানো নীলাঞ্জনাদি, তখনকার দিনে বেলা যে ডিসিশনস গুলো নিয়েছিল, দোজ ওয়ার নট ভেরি ইজি। আর আমরা যে সমাজে এখন আছি, মানে অনেক ডিসিশনস আমাদের নিতে কিছুটা হলেও আমরা সুগম হয়, কিন্তু ওই সময়টা একটা যুদ্ধর সময়, একটা পার্টিশনের সময়, সেখানে এত ট্যাবুজ, এত রকম রেস্ট্রিকশন, এত হিন্ড্রেন্সেস, মানে পারিবারিক ঝামেলা সবকিছু মিলিয়ে যে ও নিজেকে বের করেছে ওর থেকে, she actually made the difference। মানে সেই স্টোরিটা, মানে আমি যদি মানে এই ছবির মধ্যে বলতে পারি, মানে এটা আমার কাছে খুব, মানে আমার মনে হয়েছে খুব এনলাইটেন্ড একটা জায়গা তৈরি করতে পারবো। Because এই যে she is actually Bela Dey is actually an epitome of emancipation of women. Absolutely। আমরা সরোজিনী নাইডুর কথা ভাবি, আমরা আরো women কত, আমি তো এখন নামগুলো মনে না, আমরা খুব বড় বড় মানুষের কথা ভাবি, কিন্তু আমার কথা হচ্ছে ঘরের পাশে যিনি সকালে উঠে রেডিও স্টেশনে গিয়ে যে একটা ঝড় তুলছেন, কিন্তু যে উনি অত্যন্ত সাধারণ একটি মহিলা, তাকে আমরা কিন্তু রেকগনাইজ করি না। আমার মনে আছে একটা টাইমে আমি একটা, মানে উইথ অল আওয়ার টিম, আমরা একটা সাংঘাতিক ভলিউম অফ মহিলাদের খুঁজে বের করতাম ইন্ডিয়াতে। আমরা ওই পুরো সিরিজটার নাম দিয়েছিলাম, আমি জানি না রত্নোত্তমাদির মনে আছে কিনা, অর্ডিনারি উইমেন এক্সট্রাঅর্ডিনারি লাইফস। ঠিক আছে? সো আমার মনে আছে আমি বিভিন্ন জায়গায় যেতাম, খুব কষ্ট করে সেই জায়গাগুলো পৌঁছাতাম, just to find those extraordinary women। এবং আমার আনফরচুনেটলি সেই সময় কেউ আমাকে বেলাদের কথা জানাইনি, নয়তো we would have loved on a national level to write about her। I'm thankful to Ritu। বেলাদি passed away in 2009 or 10 এ, মানে খুব রিসেন্টলি। মানে বাট আমার ওনার সঙ্গে কোনো তথ্যচিত্র নেই, সেভাবে কোনো কাজ নেই। তো এবার আমি রত্নোত্তমাদির কাছে আসি। আপনারা অনেকেই হয়তো ওনাকে জানেন, চেনেন। উনি বহু বছর আমাদের অত্যন্ত at the highest level of filmmaking, she has selected filmmakers from across India। এবং ওনার মতো সিনেমা বোদ্ধা বা সিনেমা বোঝেন বা সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করেন বা রিভিউ, মানে এখন অনেকে রিভিউ লেখে, সেটা আলাদা ব্যাপার, বা রিভিউ করে বা অনেকে রিলস বানায়, কিন্তু আমি তাদের সবাইকে বলছি, সবার তো একটু স্কুলিং আর একটু লেখাপড়াটা দরকার, সিনেমাকে ক্রিটিসাইজ বা বোঝা। হিট হয়েছে এদিকে অলকালি, যেটা এখনকার ফেনোমেনন। সরি, I mean nobody, but in general I'm saying, সে হিন্দি হোক, বাংলা হোক, যাই হোক, সবকিছু মিলিয়ে আমি বলছি রত্নোত্তমাদি আপনার জানা উচিত is a legend in Bengal, is nothing but a legend in Bengal। এবং আমি I feel very empowered and proud যে উনি আমার erstwhile colleague। তো এবং আমার সব সময় মনে হয়েছে রত্নোত্তমাদির সঙ্গে যখন বসতাম, আমি হয়তো আমার কাজ করছি, রত্নোত্তমাদি এমনি আড্ডা মারতে এসছেন, I think the kind of exchanges we have those days, আমি কিন্তু ওনার কাছ থেকে অনেক শিখেছি। তো আমি মনে করব যে এরকম একজন ইনস্টিটিউশন কলকাতার বুকে আছেন, এবং আমি বলবো সমস্ত জায়গা যারা ফিল্ম স্টাডি শেখায়, যারা ফিল্মস নিয়ে ইন্টারেস্টেড, যারা ফিল্মস নিয়ে ঘাটাঘাটি করে, ইউ মাস্ট মিট হার। তাহলে আপনি জানবেন আপনি সিনেমা সম্বন্ধে কতটা অজ্ঞান। আর আমি এই জায়গায় আমি বলবো রত্নোত্তমাদি, তুমি কিছু বলো বেলা সম্বন্ধে। প্রথম কথা যে জিনা আমাকে কতটা ভালোবাসে সেটা দ্বিতীয় কথা হলো I'm going to talk about 3 hours রত্নোত্তমা, রেডিও and রান্নাঘর, রান্না। Okay, Ritu and I, we share the same initials. Yes, absolutely। And Ritu, and your neighbors also. Ritu Kakima was my Didi cousin। Correct। So anyway, আরো কানেকশনস আছে, সেগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। সিনেমা ইজ দ্য বাইন্ডিং ফোর্স, বাট মোর ইম্পর্টেন্টলি উই আর 2 women very earnest fighters। জমুটিও বলতে পারো। তবে রত্নোত্তমা কেন বললাম, আমি বললাম স্টার্ট উইথ রত্নোত্তমা। আমার নামটা হলো, অনেকেই জিজ্ঞেস করে মানেটা কি। আমার বাবার 2 ছেলের পরে 1 মেয়ে হলো। দ্য বেস্ট অফ ফ্যামিলি জুয়েলস
পরিবারের দুই ছেলে পরে রত্নের মধ্যে এই রত্নতম। তার থেকেই বোঝা যাচ্ছে বাড়িতে আমার কতটা চেঁচামেচি গলার মোটামুটি। আমাদের বাড়িতে আমার মার গলার জোর আমার চেয়ে আরো বেশি ছিল। কিন্তু what I'm trying to say is সবার একটা ধারণা ছিল না যে পুরোনো দিনের মহিলারা তারা অন্তর্মহলে, তারা ভেতরে, তারা অবলা। আমি কিন্তু কোনোদিনই সেইটার মধ্যে বড় হইনি, দেখিনি। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আমার কোনো গার্লস স্কুল, গার্লস কলেজ, গার্লস ইউনিভার্সিটি বরাবর ইকুয়ালি শুধু না, একটু বোস্ট করেই বলি, I was always the topper. I don't know the term equal also. তো তাতে করে যেটা হয়েছিল, সরি না, তাতে করে যেটা হয়েছিল আমি বরাবর মনে করতাম মেয়েরা তো সবসময়ই বেটার, গার্লস আর অলওয়েজ বেটার। আর এটা কিন্তু সায়েন্সও প্রুভ করেছে যে বিকজ উইমেন বেয়ার চিলড্রেন, তাদের কিন্তু শক্তি অনেক বেশি, ফিজিক্যাল এনার্জি অনেক বেশি, এবং মেন্টালি বিকজ দে রেজ চিলড্রেন উইচ ইজ টুমরোজ সোসাইটি, তাদের কিন্তু অনেক বেশি, তারা সমাজের মধ্যে চলা, সমাজের ভাবনা চিন্তা করা, এইগুলো কিন্তু তারা অনেক বেশি জানে এবং ধীর স্থির ভাবে সেগুলো ইনকালকেট করেছে। তো সেটাকে আমরা নতুন ভাবে ওটাকে টার্ম করতে পারি যে সোশ্যাল সায়েন্টিস্ট উইমেন অ্যান্ড দ্য মাদার্স অ্যাট হোম, তাদেরকে আমরা নতুন কিতাব দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই গেল রত্নোত্তমা। তারপরে এলো রেডিও। রীতাদি বললেন যে 15 টাকা। আমি কিন্তু রেডিওতে 86-87 এর কথা বলছি, দিল্লিতে 150 টাকা দিয়ে, কিন্তু তখন মজা ছিল, রেডিও কিন্তু বলতো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিই, ওরা চেকটা সঙ্গে সঙ্গে দিয়ে দিত, এবং রিপিট প্রসারণ হলে, ট্রান্সমিশন হলে আবার একটু পয়সা, ইনক্লুডিং আমি একখানে 38 টাকার একটা চেক পেয়েছি। আলাদা ইয়ে আছে না, কাগজে টাকা পাওয়া। অ্যাবসলিউটলি। আর সবথেকে বড় কথা হলো যে রেডিওতে আমি তখন অলরেডি জার্নালিস্ট, আমি ট্রেনি সাব হিসেবে যখন জয়েন করি ইন্ডিয়ান এক্সপ্রেসে বম্বেতে 78, কত বছর হলো হিসেব রাখার দরকার নেই, আর তখন 500 টাকা স্টাইপেন্ড। বাহ, হ্যাঁ, 500 টাকা নট ব্যাড তখনকার দিনে। 500 টাকা ছেলে হওয়ার পরে যখন টেলিগ্রাফ জয়েন করলাম, আমায় বললো 1000 টাকা তো মিনিমাম হবে। 1000 টাকা মানে, so we've lived through not only 2 centuries, two different time differences, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইকোনমিক ভাবেও অন্য একটা সময় থেকে এসেছি। আর জানো রত্নমাদি, এই বেলা দেও না, আমি কাজ করতে করতে, রিসার্চ করতে করতে বা আমার শুটিং করতে করতে জানছিলাম যে বেলা দেও এই যে মেয়েদের এই রোজগার করার বিষয়টাকেও কিন্তু খুব বিশেষ করে প্রাধান্য দিয়েছিল। এবং ওখানে বেলাদের সঙ্গে আরেকটি মেয়ে তখন মানে খুবই নাম করেছিল, নীলিমা সান্যাল বলে, এবং নীলিমা সান্যাল তখন বলেন যে ও বিয়ে করবে, তখন বেলাদে এবং রেডিও সবাই তাকে কনগ্রাচুলেশন জানায়, এবং বেলাদেও খুব খুশি হন। কিন্তু আস্তে করে পরে একটা কথা ওকে বলেছিল যে কিন্তু তোর চাকরিটা, মানে এই যে একটা মনে করিয়ে দেওয়া যে তোর মানে নিজস্ব যে ইন্ডিপেন্ডেন্স জায়গাটা, তুমি যেটা বলছিলে যে মানে এই চেক পাওয়া বা এই যে একটা নিজে আনন্দ নেওয়া, যে নিজের রোজগারের অর্থনৈতিক স্বাধীনতাটা, সেটা কিন্তু আমার মনে হয় অত বছর আগে এই জায়গাটা কোথাও এই রেডিও বা এই জায়গাগুলোতে তৈরি হয়েছিল, বেলাদের মতো মানুষরা ছিল বলে। সেইটা আমি 78-এ ট্রেনি সাবের কথা বললাম, তো 71-এ আমি স্কুল পাস করেছি। সেই সময় আমার মা বলেছে 100 টাকার হলেও কিন্তু তোমায় রোজগার করতে হবে, কারণ তা না হলে তোমার ছেলে মেয়েরাও তোমাকে সম্মান করবে। মানে 71 মানে 50-এর বেশি কত বছর হলো জানি না, কিন্তু সেই সময় যিনি একজন গৃহবধূ essentially, because she never went into any earning position, কিন্তু তিনি তার মেয়েকে বলছেন, her dream for me was not journalism, not
certainly not marriage. She wanted me to be a judge. তখন women judge পদ্ধতি হননি, হ্যাঁ, আর মেয়েদের জাজ হতে গেলে তখন বিয়ে করা চলবে না। তো আমার মা বললেন যে তুমি জাজ হবে, কোনো মেয়ে এখন অব্দি জাজ হয়নি। সো দ্যাট ওয়াজ দ্য ড্রিম শি হ্যাড অ্যান্ড আই স্পার্নড ইট। আমি বললাম নিজে বিয়ে করে বেশ চুরি পরে বসে আছে আর আমার বেলায় জাজ হবে। বাট এনিওয়ে, না কিন্তু মা নিশ্চয়ই তার স্বপ্ন জায়গা থেকে মানে যেটা পারেননি সেটা, my daughter will be something that other women are not. তো এই হলো women's empowerment. correct. And come to তারা যেটা রান্না to come to রান্না yeah. গল্পই করে যাচ্ছি, সরি অনেকটা টাইম নিয়ে নিয়েছি। আরো আমাদের আরো বলো রান্না হলো অ্যাবসলিউটলি রান্নাটা যে সবাই মনে করতো যে way to man's heart is through your stomach. কিন্তু তার জন্য মহিলাদের জীবন রান্নার পরে খাওয়া, আবার খাওয়ার পর রান্না তা নয়। সেই রান্না শুধু রান্না ছিল না, একটা পুরো পরিবারের যতজন মানে ডিপেন্ডেন্ট প্রত্যেকের কথা কিন্তু মাথায় রেখে সেই রান্নাগুলো হতো, অর্থাৎ ম্যানেজমেন্ট। What I'm saying is management, and she was also the matriarch, কেননা সে সারা পরিবারকে এইভাবে রাখতো। এবং খাবার টেবিলটা was actually the world where everybody came together. I mean, the bonding happened there. And small trivia, আমার লাইফ রেডিও থেকে শুরু হয়েছিল, আকাশবাণী থেকে। আমার ফার্স্ট চেক ওয়াজ अबाउट 300 rupees. Wow. হ্যাঁ একেবারে মানে oh my god. আমার মানে মাসি বুলবুল সরকার নিশ্চয়ই বেলাদে ওকেও নিশ্চয়ই she was the head of Western music in All India. She started the first school for girls, Maharani Girls School, way back 100 years ago. 100 বছর আগে সেটা দার্জিলিং করেছিলেন। My god. And why she called it Maharani Girls School? Because সব মহারানীরা, মহারানী of birth one, তারা তখন পড়াশোনা করতে ওখানে, তারা টাকাটা দিলেন। তখন ইংরেজরা বলেছিল যে ইন্ডিয়ান পড়াশোনা করার দরকার নেই। তো তখন উনি বললেন, হেমলতা সরকার বললেন যে আমি একটা কি এম্পাওয়ার্ড ওম্যান তখন। এখনো আমি যখন দার্জিলিং এ গেলাম, there are 450 স্টুডেন্টস এখনো মহারানী গার্লস স্কুলের এখনো চলছে। তারপরে এলেন আমার দিদিমা, উনি ছিলেন পল্লব যুগের লেখিকা। বাহ, so they were all empowered women. তারা কিন্তু রান্না আর অন্যদিকে তারা এতটাই তারা ডেডিকেটেড ছিল, ট্যালেন্ট ছিল। তারপরে এলেন মা লেখিকা উপাধ্যায়, তো ফেমাস, মানে উনি ইংলিশে লিখতেন। আর টুয়ার্ডস দি এন্ড অফ মাই লাইফ ওই ইংরেজি শর্ট স্টোরি গুলো নিজেই অনুবাদ করে বাংলা করেছিলেন। আর ওইটা সত্যজিৎ রায় ওর নাম দিয়েছিলেন পঞ্চদশী, একটা কালেকশন অফ শর্ট স্টোরি। তোমায় বললাম না আমি তোমার বাড়িতে বলেছিলাম, ওটা আমি রেখেছি তোমাকে দেবার জন্য। Maybe you will make a film from one of the short stories. Yes. এরকম হবে, why not? তখন থেকে লেখা হবে, কখন থেকে লেখা। উনি অ্যাকচুয়ালি 13 বছর বয়স থেকে যখন ইংল্যান্ডে ওর বাবা FRCS করতে গেলেন, তখন উনি বিলাতের ডায়েরি 13 বছর বয়সে মুকুল পত্রিকায় হয়েছে। সো এটা একটা আজকে আমরা কত কিছু জানতে পারছি না, মানে ইটস আ বিউটিফুল ডিসকাশন হ্যাপেনিং। রান্নাটা was incident যেটা আমিও পাচ্ছি না। আমরা এখানে রান্নার পুরো শো, আমার মনে আছে আমি ভীষণ, আমি একজনের বাড়িতে যেতাম, তখন আমি রেডিওতে ছিলাম, তখন বোধহয় I was just transitioning internship বা এমনি ফ্রিল্যান্স করছিলাম, খুবই ছোট ছিলাম, কলেজে ছিলাম। সেই সময় আমি একজনের বাড়ি যেতাম এবং তার একটি মেয়ে, সে খুব পড়াশোনা করতো, একটা লাল ফ্রক পরে, এবং সেখানে যে
দ্য লেডি অফ দ্য হাউস, ওনার নাম ছিল নন্দিনী পাল, হ্যাঁ, অর্থাৎ নন্দিনী দি। এবং তাপস দা এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমায় খুব ভালোবাসতেন, এবং আমি বোধ নন্দিনী দি অ্যান্ড তাপস দা। এবং আমার কখনো মনে মানে ওখানে যাওয়া মানে হচ্ছে আপনাকে মানে আপনি যদি ধরুন আপনার, হ্যাঁ মানে আপনার যদি এক্স্যাক্টলি মানে আপনার ধরুন ওয়েট যদি 50 কেজি হয়, ঢুকলেন যখন বেরোলেন 70 কেজি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন নন্দিনীদির রান্নাঘর, সেটা কোন মানুষ আছে বাংলায় যারা জানে না? So it was a treat to watch this television show, which was a cookery show on television. আর নন্দিনীর সাজতেও খুব সুন্দর করে, আর বলতেও খুব সুন্দর করে, আর সেটা মানে সাজটা দেখে right. আমি এই কথা বলতে চাই নন্দিনী বলার আগে, সেটা হচ্ছে বেলার সাথে না, আমি এতক্ষণ ধরে শুনছি সবার কথা, বেলার সাথে যদি সত্যিকারের আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু নন্দিনীকে, কেন না এই যে রান্না বান্না একটা ডেইলি কাজের মধ্যে পড়ে, সেটা যে সেটা একটা মানুষের পরিচয় হতে পারে, এটা একটা শিল্পর পর্যায়ে যেতে পারে, মানে রান্নাটা যে একটা শিল্পী শিল্প, সহজ তথ্য ভাষায়। আমার মনে আছে আমি দেখতাম যখন ওকে একটা চাপ, চিকেন চাপ, আমরা জানতাম চিকেন চাপ রেস্টুরেন্টে গিয়ে খেতে, নন্দিনীতে শেখালো প্রথম যে চিকেন চাপ বাড়িতে খাবে এবং অল্প করতে করতে রান্না করবে, এত সহজ সেইটা কিন্তু আমি মানে কি বলবো না সত্যি না, মানে এটা সত্যি নন্দিনী আমরা ছোটবেলা থেকে দেখেও। তাহলে একটা গল্প বলি, রান্না আমার জীবনে অনেক পরে। আমি বিয়ে করেছি 16 বছর বয়সে, আর আমার স্বামী ছিলেন আমার থেকে 10+ বছর বয়সে বড়, এবং উনি মফস্বলের মানে ছেলে ছিলেন। আর আমার ছোটবেলা ভারতের বাইরে কেটেছে, তারপরে আমি কলকাতায়, আমি তাইওয়ানে থাকতাম। আমার বাবা জিএসি তে কাজ করতেন, আর তার আগে বম্বেতে থাকতাম, থানেতে। তো মানে আমার সঙ্গে আমার স্বামী যখন আলাপ হয়, তখন মানে ওর বাড়ি থেকে এবার মনে হচ্ছে যে ওকে স্থিত করার দরকার, ওর আমাকে খুব পছন্দ, আমারও বেশ ভালোই লেগেছিল ছেলেটি। তো উনি আমাকে এসে বললো আমার বাড়িতে বিয়ের কথা বলছে, আমি তোমার কথা বলেছি না, তা বলবে না। আমি বলেছি ঠিক আছে। তো তখন আমার বাবা আকাশ থেকে ভেঙে পড়ে যে ও এখন ক্লাস 10, মানে এই মাধ্যমিক দেবে, কি বিয়ে করবে আর কি। তো তখন আমার বাবা একটা কন্ডিশন বললেন যে ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমাদের বাড়িতে মেয়েরা পড়াশোনাটা কমপ্লিট করে, সেটা যদি ওকে করতে দেওয়া হয় তাহলে ও বিয়ে করতে পারে, আর সেটা যদি না হয় তাহলে বিয়ে করতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে। এবার আমি 11-12 বাবার বাড়িতে থেকেই আমি একটা স্কুলে যেতাম, বাবুজার মাল্টিপারপাস স্কুল। আমি কিন্তু মানে আমার বাবার প্রথমে আমি যখন বিদেশ থেকে এসে মানে আইসিএসসি তে ভর্তি হই, হঠাৎ ক্লাস 10-এ গিয়ে আমার বাবার মনে হলো না ওখানে নাম্বার এত কেটে দেয়, পরে মানে হবে না, তোমার ক্লাস 10-এ গিয়ে আমাকে মাধ্যমিক বোর্ডে ভর্তি করলো। আমার অবস্থাটা ভাবো। হ্যাঁ, আমি কিন্তু মানে বাংলা ছোটবেলায় পড়িনি, আমার বাবা হোম স্কুল করেছিল আমাকে। যাই হোক, তো বাট হি ওয়াজ ভেরি সুইট, খুব মানে সেসব আমাকে সাপোর্ট দিয়েছিলেন আর কি। তারপরে আমি 11-12 বাপের বাড়ি থেকে মোস্টলি আমি কমপ্লিট করে, আমি যখন 1 ভর্তি হলাম, আমি ভালোই রেজাল্ট করলাম। চন্দননগরে আমি পড়াশোনার প্রিপারেশন করতে গিয়েছিলাম, এবং আমার শ্বশুর বাড়ি আমার ননদদের, আমার স্বামীকে মানে যিনি পড়িয়েছিলেন তিনি আমাকে পড়ালেন, এবং আমার রেজাল্টও খুব ভালো হলো। তো তারপরে আমার জ্যাঠামণি, উনি ছিলেন সায়েন্স কলেজের মানে নিউক্লিয়ার ফিজিক্সের আর কি মেঘনাথ সাহার মানে ডাইরেক্ট ছাত্র, মানে হ্যাঁ। তো উনি আমাকে বললেন যে তাহলে তুমি কি নিয়ে পড়বে? আমি বললাম জিওগ্রাফি নিয়ে পড়বো। তো আমাকে গোখেলে ভর্তি করে দেওয়া হলো। তখন সবে আমার মেয়ে জন্মেছে। এবার যখন আমি বাড়ি ফিরি, আমার স্বামী কাজে চলে যায়, ওকে দেখার কেউ নেই, এবং আমার মানে মানে বড়রা যখন ওখানে যারা ছিলেন তারা বললো মানে অন্য কারোর হাতে নিজের লোক ছাড়া মেয়েকে দেওয়া যাবে না, ইউ হ্যাভ টু বি দেয়ার, বা কিছু একটা এইভাবে করতে হবে। কিন্তু আমার খালি মনে হলো না,
আমি বাবাকে কথা, আমার বাবা মা খুব সফট স্পোকেন ছিলেন, ওইটুকু বলি আর কোনোদিন আর কিছু বলেননি। আমার মনে হলো না, আমাকে তো কথা দিয়েছে, আমার কথা রাখতে হবে। তখন আমি আমার জ্যাঠামণিকে গিয়ে বললাম, জ্যাঠামণি আমাকে একটা মর্নিং কলেজে ভর্তি করে দেবে? তখন আমাকে আমার আশুতোষ কলেজের স্ট্যাটিস্টিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন আমার মেজো জ্যাঠা, তো ওখানকার যোগমায়া দেবীতে তখন আমাকে গোকেল থেকে উঠিয়ে নিয়ে এসে ইংলিশ অনার্সে ভর্তি করানো হলো। এইটা হলো আমি বলছি 85-86 আর 85। তারপরে আমি পড়াশোনা কমপ্লিট করলাম। তখন আমার স্বামী আমাকে এসে বললেন যে আমাদের এখানে কস্টিউম ডিজাইনার বলে ঠিক তো সেরকম সেই সময় অত ছিল না, তুমি আমার কস্টিউমটা কিন্তু দেখে দেবে, আমি কোন ছবিতে কি পরবো না পরবো। আমি তো না বলতে পারি না, ওদিক থেকে পড়াশোনা করতে হচ্ছে, মেয়েকে দেখতে হচ্ছে, আবার 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 কস্টিউমও দেখি। তারপরে আমার হ্যাঁ রান্না, এটা হলো মানে বাড়িতে শ্বশুর বাড়ির সবাই ভালো রান্না করতে পারে, মা ভীষণ ভালো রান্না করতেন এবং মার হাতে আমি বেলাতে দেখেছি বই, ভীষণ মা পড়তেন, মা ঠোঙাটা অব্দি পড়তেন আর কি, এরকম ছিল আর কি। তো তারপরে যেটা হলো, এবার আমি বুঝতে পারলাম যাকে আমি বিয়ে করেছি তিনি সকালবেলার ব্রেকফাস্ট খেতে বললে লাঞ্চের কথা বলে, লাঞ্চে জয় করতে গেলে আমাকে তো রান্না করতে হবে, আমি তো চা বানাতে জানি না, এবার আমি কি করবো? আমার হাতে ধরে চা এবং রান্না শিখিয়েছেন আমার স্বামী। আমি যেদিনকে ডিম বানিয়েছিলাম সেদিনকে আমি তেলের মধ্যে সব দিয়ে মানে তাতে দিয়ে কষিয়ে জল দিতে হয় ওটা জানতাম না, তাই জন্য তেলটার মধ্যে যখন সব মশলা দিয়েছিলাম ওগুলো পুড়ে গিয়ে দুটো ডিম আমার দিকে তাকিয়েছিল, তখন আমাকে বলে দিয়েছিল যে এইভাবে এইভাবে। যাই হোক, কিন্তু আমি দেখলাম রান্না এবার আমাকে শিখতে হবে। এবার তখনকার দিনে কাজে যখন শুটিং এ যেতেন ওখানে তখন মানে সবাই একটা পরিবারের মতো থাকতো, তো তখন একজনের জন্য তাপসবাবুর তো খাওয়ার একটু বসিয়ে বসিয়ে না হলে মানে পদ। আমি দেখেছি আমার শুটিং এ, আমি তাপসের সঙ্গে শুটিং করেছি, বলে ঋতু দুপুরবেলা কিন্তু খাবারটা অন্য কিছু আজকে কিছু অর্ডার করো না, হ্যাঁ বাড়ি থেকে নন্দিনী দিদি খাবার পাঠাবে, আজকে না একটুখানি ওই মানে চিংড়ি মাছের একটা মালাইকারি পাঠাচ্ছে আর একটা ওই পমফ্রেট মাছের কি পাঠাবে, মানে এতগুলো বললো। তারপর আমি বললাম না না আর তো আছে খাবার, এখানেই খাবো। এবার সব মজার কথা, তার মধ্যে যখন আমি মানে কলেজ কমপ্লিট করে আমার মনে হলো আমি মেয়ে তখন মানে হার্ভার্ড হাউসে যাবে, তার মাঝখানে আমি তাড়াতাড়ি করে মন্টেসরি কোর্সটা করে ফেললাম, করে মেয়ে যখন হার্ভার্ড হাউসে ভর্তি হলো আমি হার্ভার্ড হাউসের টিচার হয়ে গেলাম। আরে বাহ! আমার মেয়ে বলে যে তুমি আমাকে ফলো করতে। তারপরে আমার মেয়ে যখন প্রাথমিক মেমোরিয়ালে গেল তখন আমাকে ভেরোনিকা বিথি ঘোষ যিনি ওখানকে প্রিন্সিপাল ছিলেন আমাকে ডাকলেন, দেখে আমাকে বললো আমার একজন টিচার উনি লিভে আছে, তুমি ইংলিশ পড়াতে পারবে? আমি বললাম যে হ্যাঁ, কিন্তু একটা কথা দিতে হবে, মানে যখন আমার টিচার আবার এসে যাবে তখন তোমাকে বিএডটা কমপ্লিট করতে হবে, টিটিসিটা। আমি বললাম আচ্ছা। তো আমি তখন আমার মেয়ে মন্টেসরি করে ফ্ল্যাটে ভর্তি হয়েছে, আমি আমার ফ্ল্যাটের টিচার, মানে ইউ হ্যাড নো রিলিফ। আমি ওখানে 8 মাস পড়িয়ে এবার 8 মাস আমি ওখানে সাবস্টিটিউট টিচার হয়ে পড়ে তারপরে আমি অ্যাসেম্বলি অফ গড চার্চে আমি এই করেছি, মানে টিটিসি করেছি। আর আমি হার্ভার্ড হাউসে মাইনে পেতাম পার ডে 35 টাকা। আরে বাহ! পার ডে 35 টাকা পেতাম। আর এতে মেমোরিয়ালে আমি 6000 টাকা পেতাম। তারপরে তখন আমাদের বাড়িতে খুব বাজে বাজে গেট টুগেদার হতো। দুলেন্দ্রু ভৌমিক যিনি আমরা সবাই জানি ওনাকে আর দুলুদাকে আমি বাবা বলে রাখতাম। তো তখন দুলুদা ছিলেন মানে আনন্দলোকের সম্পাদক, আমাকে বলে মেয়ে শোনেদিকে লেখ যা করে এই ইন্টারভিউ গুলো কর এইভাবে। তো প্রথম আমি আনন্দলোকে ইন্টারভিউ নিলাম, মানে মাসে আমাকে 4টে করে নিতে হতো, আর তার জন্য আমাকে মাসে একটা 1000 টাকা চেক দেওয়া। হ্যাঁ, সেটা গেল।
এর মধ্যে থেকে আমার বাড়িতে যে খাওয়া নিয়ে একটা সাংঘাতিক হয়, আর বাজার তাপস বাবুর দৌলতে যে সাংঘাতিক ব্যাপার, আর আমি ভীষণ খাওয়াতেও ভালোবাসি। সেই সময় 2000 সালে ইটিভি তখন লঞ্চ করবে, তখন হঠাৎ আমার বাড়িতে এখন খুব ফেমাস নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় এলেন, এসে বললেন যে নন্দিনীদি তো মানে আমরা একজন মানে মানে একটা প্রোগ্রাম করবো, অ্যাজ এ সেলিব্রিটি ওয়াইফ তুমি একদিন রান্না করবে। আমি বললাম ঠিক আছে, কোনো আপত্তি নেই। তারপর আমাকে বললো আমার মানে এই শিবু তো ওরকমই না, আমার একটা আইডিয়া এসেছে, তুমি এ করবে, প্রোগ্রামটা পুরো কন্ডাক্ট করবে। আমি ক্যামেরার দিকে আমি তাকাই না, বললাম তুমি যতক্ষণ না হ্যাঁ বলবে আমি যাবো না। এবার আমি আমার মেয়েকে দিয়ে স্কুলে চলে এলাম, শিবু যায় না। আমি ভীষণ কান্না পাচ্ছি, আমি পারবো না, আমার দ্বারা হবে না। ও বললো ঠিক আছে তুমি একদিন চেষ্টা করো, না পারলে হবে না। ওই আমার শুরু আর কি। হ্যাঁ, তখন তারপরে ইতিহাস আমরা একটু গেছি তোমার, আমি গেছি তোমার, হ্যাঁ বিরুলি ডাল ছোলার ডাল আমাদের ইউপি স্টাইল রান্না করেছি 2-3 বার। তো তোমার প্রোগ্রামে তো আমি একদম সেই আমার মানে রান্নার প্রোগ্রাম মানে শুরু। এবার এই এম্পাওয়ারমেন্ট মেয়েদের এই যে মানে এই বেলা নিয়ে কথা বলছি তো আমরা, তো সেক্ষেত্রে আমার একটা কথা মানে যেটা বলতে ইচ্ছে করছে, আমরা যদি বেলাদের জীবনে যাই না, উনি খুব সহজ ভাবে সবকিছু করতেন। উনি পমফ্লেট মাছকে কিন্তু পমফ্লেট বলতেন না, পমফ্লেট মাছ বলতেন। আমি কোনোভাবে মাকে দেখেছি তো ওনার হাতে বই, হয়তো আমি কিন্তু বৃত্তান্ত বলতাম না। আজকে এখন আমি আমার বৃত্তান্তটা বলে নিই। এখন আমি আমার যে স্পন্সর ছিল তার বৃত্তান্তটা বলিনি। তো এইগুলো মানে এম্পাওয়ারমেন্ট। আর একটা জিনিস, এই আমি কেন জানি না আমার ওর পুরাতন এত ভালো লেগেছিল এই কারণে, আমিও ভীষণ পুরনো, আমারও এখনো বইয়ের গন্ধ খুব ভালো লাগে, পাতার পর পাতা চিঠি লিখতে ভালো লাগে আমার। মানে যারা আমার খুব প্রিয় তারা জানে আমি সকালবেলা একটা যখন গুড মর্নিং পাঠাই তার সঙ্গে একটা লেখা থাকে, সেটা আমার লিখতে খুব ভালো লাগে, ওটা আমার একটা কাজ সকালবেলা। নন্দিনী খুব সুন্দর লেখেও। নন্দিনীর সঙ্গে একটা ছোট্ট স্মৃতি আমি শেয়ার করি যে আমিও ছোটবেলা থেকে একটু লিখি। আর নন্দিনী ছোটবেলা যখন আমি তখন আরো ছোট ছিলাম, যখন গেতাম ওই সময়টা মানে অনেক তখন মানে কাজ করছিলাম, তাপসের সাথেও কাজ হতো আর আমরা নন্দিনীর সাথে। আর ওর সঙ্গে আমার পরিচয় তখন মানে শ্বেত পাথরের থালা রিলিজ হবে, ছোট মেয়ে। তো নন্দিনী দি আমাকে যেটা দিয়েছিল আমি লিখতাম বলে, আমি ছোট ছোট কয়েকটা কবিতা শুনিয়েছিলাম, তো নন্দিনী দি ভীষণ ভালো লেগেছিল। তো নন্দিনী দি আমাকে একটা নোটবুক গিফট করেছিল এবং বলেছিল তুমি এটাতে ঋতুমা বলতো আমাকে, এখনো বলে রানীমা। তো বলেছে রানীমা তুই এখানে সব লিখে রাখবি। ওই নোটবুকটা জানো আমি এখনো সুন্দর করে রেখেছি, আমার মা ওটাকে খুব সুন্দর করে রেখে দিয়েছিল। লাস্ট টাইম আমি গিয়ে মাকে বললাম মা তুমি আমাকে বইটা দাও, আমি ওগুলো ফেয়ার করবো। কিন্তু আমার আমার কাছে আজকের যুগের মানুষকে বলার আছে, আমরা না ইতিহাস যদি ভুলে যাই না তাহলে বর্তমানে আসতে পারবো না। মানে যতই সোশ্যাল মিডিয়া হোক না, কিন্তু বই বলো বা চিঠি লেখা এগুলোর মাধুর্য আলাদা। এটা এই অভ্যেসটা থাকুক, মন খারাপ হলে এখনো যাই একটু গীতবিতা নেই, খারাপ নয়। কিন্তু আরেকটা কথা, মানে সোশ্যাল মিডিয়ার অনেক ভালো গুণও যেরকম আছে, কিন্তু তার অপব্যবহারটা ঠিক না। ওটাকে বন্ধ কর। একটা মানুষ, হ্যাঁ একটা মানুষ যখন কোনো ভালো, এইটাকে আমি একটা কথা বলছি, আমার একটা স্বতন্ত্র সত্তা আছে। আমি নন্দিনী একটি মেয়ে, আমার স্বতন্ত্র সত্তা আছে। আমার পরিবারে বা কোথাও যদি কখনো কারোর দ্বারা কোনো ভুল হয়, তার পুরো দায় কিন্তু আমার হতে পারে না। কিন্তু সেটা সেই লড়াইটা আমাকে লড়তে হয়েছিল সম্প্রতি, এবং সেই লড়াইটা আমি খুব মাথা উঁচু করে লড়েছি, কারণ এই কিছু মানুষের সাপোর্ট আমার ছিল বলে। তাই জন্য এই ট্রোল যারা করবেন না, আমি একটাই বলবো, ক্রিটিসিজমেরও কিন্তু একটা আর্ট আছে, তারও কিন্তু একটা শিক্ষা থাকা দরকার। অ্যাকচুয়ালি একটা কথা বলি যে আমরা যে আমাদের যে ভারতবর্ষ, আমরা we are not exactly still not ready to understand the internet invasion. কতটা কম কতটা বেশি we don't know. Exactly. So for us মানে না আমি এটা রিচ করতে পেরেছি, যাই গিয়ে আমার ফ্রাস্ট্রেশনটা, I mean you don't
you don't do the this. balance. There is no balance. So আমার মনে হয় যে it's like a bane more than a boon. It's a bane. আজকে যে social media, it's a bane, not a boon, because you just see আজকের বাচ্চাগুলোকে দেখো, we are talking, we are sitting here, we are minus the phone. আমরা কি টিকিট করছি? এতক্ষণে যদি অন্য কোনো বাচ্চা হতো বা youngsters, they would have got restless. It's a disease. এটা একটা অসুখ. They can't stay away from their phones, and it's a big problem. প্রবলেমটা না শুরু হয় আমাদের বড়দের দিয়ে, কারণ আমাদের মধ্যে ধৈর্য তো চলে গেছে। আমরা যখন দেখি বাচ্চাটা কে মানে একটু দুষ্টুমি করছে, হাতে একটা ফোন ধরিয়ে দিলাম। মানে আমি এখানে বলতে চাই, আমি না খুব কড়াভাবে ধিক্কার জানাতে চাই একটাতে। কোনো একটা সময় ঋতুকে একটা শাঁখ বাজানো নিয়ে অনেক কিছু বলা হয়েছিল। ওটা কি শাঁখের কম্পিটিশন ছিল ভাই? ওটা কি শাঁখ বাজানোর কম্পিটিশন ছিল না? ও যদি একটা নাইটি ছেঁড়া জামা পরে আসতো আপনাদের প্রবলেম হতো তো। ওর যেটা মূল বক্তব্য ছিল, যাদের বুদ্ধি আছে, বোধ আছে, সেটা ও বোঝাতে পেরেছিল। কিন্তু যারা ওর জায়গায় পৌঁছতে পারেননি, তারা যা ইচ্ছে তাই একটা বললে, তারা শাঁখ বাজানো দেখলেন, তারা এই দেখলেন। এত চিপ হবেন না। জায়গাটাতে অ্যাকচুয়ালি কি হয় সোশ্যাল মিডিয়াতে, নন্দিনী সবাইকে বলছি, সোশ্যাল মিডিয়া আমাদের একটা লাইসেন্স দিয়েছে, দ্যাট আমরা যাদেরকে কাল অব্দি পৌঁছাতে পারতাম না, যার দরজা কেন তার এলাকায় যেতে পারতাম না, আজকে কিন্তু আমি আমার বাড়িতে বসে, মেবি ইভেন টয়লেটে বসে, আমি কিন্তু সবচেয়ে উচ্চমানের, সে ডিরেক্টর হতে পারে, ফিল্ম স্টার হতে পারে, স্পোর্টস পার্সোনালিটি হতে পারে, সে যে কেউ হতে পারে, তার উপর কমেন্ট এবং ট্রোল করতে পারে, যেটাকে আমরা ট্রোল বলি। দেখো কত বড় মানুষের মধ্যে মানে মানবিকতা হারিয়ে গেছে। আমার স্বামী যখন মারা গেলেন যেদিনকে, কিছু মানুষ এসে তার ওই মানে ভালো কথার মধ্যেও তাকে গালিগালাজ করে, সেই দিনটাতেও তাকে স্পেয়ার করা হলো না। কারণ হচ্ছে নন্দিনী দি, তারা ভাবছে এই 2 minutes অফ আমি যে বাজে কথা বলছি সেটার জন্য সেটা আমার পাবলিসিটি। আমি আবারও একটা কথা বলি, যারা আমাদের মহিলাদের যদি স্ট্রোল করার কথা ভাবে না, যেমন আমার স্বামী যদি যে কারণে যখন আমাকে ট্রোল করা হয়, বিশ্বাস করুন তাতে আমার কিছু যায় আসে না, কারণ তার দায় কিন্তু ব্যক্তি নন্দিনীর নয়। কিন্তু আমি আমার স্বামীকে কেন ফেলে দেবো? সে তো ভুল করেছিল, বারবার মাথা নিচু করে গেছে। হ্যাঁ, তাকে আমি জানি কোন কনসিকুয়েন্সে কি হয়েছে, আমি তার মধ্যে যেতেই চাই না। কিন্তু আমাকে যদি মনে করেন যে গালাগাল দিয়ে চুপ করানো যাবে, কি ঋতুর যে জায়গায় পৌঁছেছে আরো পৌঁছবে, আরো উঠবে, কেউ ধরতে পারবেন না আপনারা। কিন্তু তার একটা তাকে ট্রোল করবেন না, আমাদের মেয়েদের দমানো যায় না, আমি যাবে না, আমরা উই আর এমপাওয়ার্ড। কারেক্ট। আমি এখানে অনেক আগে থেকে এবং আমি এবারে কথা বলি, আমি রেশমিতে আছি, তো আমি রেশমি মিত্র, আমি আপনাদের সঙ্গে আলাপ যে করাবো ওর, সেটা আমার একটা বিশাল বড় প্রাউড মোমেন্ট, বিকজ ও আমার বন্ধু এবং আমি ওর পেছনে যেরকম লাগি হয়তো খুব কম লোকে লাগে। তো আমি ওকে বলেছি, ও বলেছে আমি ভীষণ ভালো ভালো সিনেমা বানায়, ও সিনেমা যত না বানায় আমি মনে করি ওর সিনেমা করা উচিত, কেন ও যে মানে যে রেটে সাজগোজ করে হিরোইনও করে না। এবং আজকে সমস্ত মানে আপনি পৃথিবীর যে কোনো দেশ বলুন, ওর কিন্তু ফুটপ্রিন্ট আছে, মানে ওর পা আছে। ও হচ্ছে মডার্ন ডে বেলাদে, ঠিক আছে, মডার্ন যুগের বেলাদে। হ্যাঁ, ও এখন আর মানে আর্জুন বম্বেতে থাকে। হ্যাঁ, এবং ওখানে আমি আমার বলা বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না, ওখানে খুব বড় একটি ফিল্ম বানাচ্ছে, হ্যাঁ তার নাম নিতে পারবো না, তাকে দেখে মোটামুটি তার ছবি বিটিএস আমাদের এতক্ষণ দেখাচ্ছিল। কি করবো, ঋতুর জন্য 4 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি, তো সেই জন্য ঋতুর জায়গায় ও আমাদের এন্টারটেইন করছিল। তো যখন ওই বিটিএস গুলো দেখাচ্ছিল, আমি আর সুদীপা বললাম কালকে টিকিটটা আমরা কাটছি, কোথায় দেখা করতে হবে খালি বল। রেশমি খুব কৃতি সাংবাদিকও, সুতরাং আমি চাইবো রেশমি অনেক ছোটবেলা থেকেই হ্যাঁ এবং রেশমি এবার তুমি বল। প্রথম ইন্টারভিউ আমি নিয়েছিলাম,
আনন্দলোকে, এবং ঋতু আর বাবি বৌদি, মানে আমি বাবি বৌদি বলি, মানে একই সময় থেকে আমায় জানি, কিছুটা নীলাঞ্জনা দিও, কারণ আমি যখন মানে ক্যারিয়ারের শুরুতে আনন্দবাজারে যখন যে তার আগে আমারও একটা রেডিও এপিসোড আছে রুবিদির, ওখানে টক শো হতো, বোধহয় 4-5টা আমিও করেছিলাম, ডক্টরদের ইন্টারভিউ, এবং আমিও 250-300 এরকমই তারপরে আমার যেটা আমি দূরদর্শনেও কিছুদিন করেছিলাম, স্বপন পাজার মিউজিক নিয়ে, এইসব নামগুলো শুনলেও কি ভালো লাগে না, মানে নস্টালজিয়া। ওই ছোট ছোট করে, তখন ওগুলোই অনেক টাকা, বাড়িতে তো হাতে দিত না টাকা পয়সা, দরকার আমি কিছু কিনে দিত, খাওয়ার কি লাগবে হাতে টাকা দেওয়ার ব্যাপার নেই। আর আমাদের থিয়েটারে নিভার্সে আমি ব্যাক স্টেজে কাজ করতাম, নাটক তো ওদেরই প্রোডাকশন, এবার সেখানেও কিন্তু একটা খুব এম্পাওয়ারমেন্টের ব্যাপার, মানে নিভা আছে তখন থিয়েটারের সংস্কৃতি তো কতগুলো, আমি নহবত থেকে শুরু করে সব নাটক, প্রচন্ড যেত, তারপর সুজাতা সদন, কিছুদিন উত্তম মঞ্চ এবং আশুতোষের, এবং আমি ব্যাক স্টেজে আমি কাজ করতাম, সৌমিত্র দা এদের অ্যাসিস্ট্যান্ট করেছি, জ্ঞানেশ দা, রবি দা, পড়াশোনা সত্য বন্দ্যোপাধ্যায়, ওই সময় ওই নহবতটা আমার মনে নেই, শ্রীলাদি যেটা করেছিল রত্নাদি নয়, সেটা আমার বেশ মনে আছে, বুড়োদা এবং সত্যদা ছিলেন। আর তখন তাপসদা আমাদের থিয়েটার করতেন, বাবি বৌদি মানে অসাধারণ সুন্দরী, এখনো সুন্দর, এবং ভীষণ বাড়িতে গেলে মানে, আর তাপসদা আমাকে ভীষণ কি বলবো একটু বাচ্চাদের মতো ট্রিট করতো, যখন আমি হয়তো সন্ধ্যেবেলা যেতাম, মানে থিয়েটারের ওই সময়টা দেখেছি, তারপরে যখন আনন্দবাজারে জার্নালিস্ট তখনও দেখেছি, এবং আমি হয়তো স্টুডিও পাড়ায় গেলাম কারোর একটা ইন্টারভিউ বা কোনো গসিপের খোঁজে, আমাদের ওরকম একটা বেরোতো, কি একটা নাম ছিল কানে কানে, কানে কানে, কানে কানে আমাকে নিয়ে অনেক গসিপ করেছো, আমি ছাড়বো না করেছি। এবার দুলুদা তো বলতো, তখন শুরুয়াতটা তো দুলুদার কাছে হয়েছিল, দুলুদা তখন বলতে তুই এটা কর, তুই ওটা কর, এরকম বাবা বলতাম, উনি একটা করেছিলেন প্রথম প্রেম প্রথম চুম্বন, আমি করেছিলাম, আমি করেছিলাম লাবণী দি, এবং সেটা অনেক রবীন্দ্রনাথের কবিতা দিয়ে প্রথম চুম্বন, আমার হচ্ছে তুই কি এটা বেশ পেয়েছিস। না বাচ্চা, মানে আমাদের ধরো আমি বলছি ওই সময় আমার যতটুকু মনে আছে, he had a very how would I say embracing personality, মানে মানে খুব বাচ্চা, মানে he used to love them, এবং বলতো যখনই আমাদের ব্রেক হতো ওই টাইমটা আপনজনের খাবার লাগবে, আপনজনের খাবার, ওখান থেকে ডিমের টেবিল, আরো এইসব রেসিপি গুলো মানে এখনো মানে আমাদের কাছে কত প্রিয়, বল আপনজনের খাবার এখনো ভালো লাগে। আমি কিন্তু পারি এ বানাতে, কবিরাজি, খাওয়াও, খালি নাম বলো না, খাওয়াও। ইনফ্যাক্ট নীলাঞ্জনা দি, তুমি আমাকে বলছিলেন না অন্য ধরনের সিনেমা, মানে যেগুলো আমি রেশমি সঙ্গে কিন্তু আমার বেশ অন্য ধরনের কিছু সিনেমার অভিজ্ঞতা আছে, আমার যেটা আমি এখানে সরি তোমার কথাতেই বলছি, যেটা খুব ভাল লাগে যে ও অন্তত শি ইজ মেকিং দ্যাট এফর্ট তোকে একটুখানি অন্য রকমের ভাবা, বিকজ আই থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাজ উইমেন যদি একটা মহিলা আরেকজন মহিলার যে সাইকিটা যদি বোঝে, এবং রেশমি যদি ওরা সবথেকে ভালো সিনেমাগুলো বানিয়েছিল, মুক্তি, তারপর বারান্দা, মানে এই সিনেমাগুলো কিন্তু কোথাও গিয়ে মানে নারী মুক্তির কথাও বলে অন্যভাবে, আর আর তাছাড়া কিছু ভালো সাহিত্যকেও মানে সাহিত্যের থেকেও নেওয়া, কারণ ওই মতিনন্দীর গল্প ছিল, মতিনন্দীর বারান্দা মতিনন্দীর গল্প, স্পোর্টসের বাইরে এত ভালো রিচ সাহিত্য লিখেছে আমরা অনেকেই জানি না। বারান্দা, পুবের জানালা, এগুলো পড়ে আমার মনে হয়েছিল যে এটা করা উচিত। তো ওই যে জিনিসটা, ওই যে প্যারিটিটা, মেন্টাল একটা ওয়েভলেন্থ তো থাকা দরকার না, so that she brings out the best out of you. আমার যেটা আমার সব ছবিগুলোতে আমার এখন যে ডকুমেন্টারিও করেছে 22টা। আচ্ছা আচ্ছা, তো এখন যে ছবিটা রিলিজ হচ্ছে বড় বাবু, শিশির ভাদুরীর ওপর বায়োপিক, তো ওটাই ডিসেম্বরে রিলিজ হবে, ফেস্টিভ্যাল সার্কিটটা ঢুকছে,
তো আমি সবসময় আমার মহিলা চরিত্রটাকে লাস্টে জেতাতে চাই এবং জেতাই। এবার এখানে যখন আমি শিশির ভাদুড়ি করছি বায়োপিক, ওখানে তো কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি প্রভা এবং কঙ্কা এই এবং উষা, ওর যে বাচ্চা মেয়েটি বিয়ে করেছিল তাকে তো গায়ে আগুন দিয়ে মারা গেল, কারণ শিশির বাবু তাকে পাত্তা দিতেন না, একদম থিয়েটার পাড়ায় পড়ে থাকতেন এবং ওকে মানে অন্য মানে পড়াশোনা জানে না এরকম বলতেন সবসময়। কিন্তু আমি দেখেছি যে মানে আমার ছবিতে ওরা কিন্তু একটা জায়গায় জিতে যায়। শিশির বাবু কিন্তু যখন মারা যান ওরা খুব ফ্রাস্ট্রেশন ছিল। আমি তো মানে প্রায় 10 বছর ধরে রিসার্চ করেছিলাম, বিকজ আমার একটা থিয়েটারের প্রতি মানে শুরুটা যেহেতু ওখানে, ওটা আমি কিছু চেয়েছিলাম যে কন্ট্রিবিউট করতে আমার মুভির মাধ্যমে। এবং বিশেষ করে নারী চরিত্রটা অন্যরকম হয় তো আমার এখনো যে আমি বম্বেতে চেষ্টা করছি, সেখানেও প্রতিটা সময় কিন্তু কোনো না কোনো ভাবে এরা জিতে যায়। যখন এই মুক্তিতেও যখন মানে তোমার মেল ক্যারেক্টার ভুল বুঝে এসে ক্ষমা চায়, যে স্বামী অন্ত প্রাণ ছিল এবং যখন হাজবেন্ড চলে গেল সারা বাড়ি লাইট গুলো জ্বালিয়ে রাখতো, ঘুমোতে পারতো না, সেও কিন্তু তখন বলে যে সম্পর্কটা একটা সরল রেখায় থাকে না, যখন তুমি চলে গেছো তখনই সম্পর্কটা বাঁক নিয়েছে। তো এই এখন তুমি ওপারে আছো, আমি এপারে আছি, আমি ভাববো যে আমি কি করব, তোমাকে এদিকে আনবো নাকি তোমাকে রাস্তা দেখিয়ে দেবো। তো এই যে actually that is a decisive power of a woman has to dawn sometime, মানে that decision has to come, মানে আমরা না বলে ডিসিশন মেকিং এরিয়াটাকে আমরা মানে একটা ধূসর জায়গায় নিয়ে গেছি, it has become blurred now, এবং ব্লারি জায়গা থেকে না দাঁড়িয়ে আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটা যদি থাকে না, so these kinds of movies will give that kind of expression to those women and a lot of people will be able to identify. আর বেলাদের মানে থ্যাঙ্কস টু অনিলাভ এবং ঋতু অলসো যে এরকম একটা বিষয় ভাবনা চিন্তা, এবং ঋতু রাজি হয়েছে। আমি ওটা বলতেই যাচ্ছিলাম, থ্যাঙ্কস টু অনিলাভ যে ও একটা সাবজেক্ট এরকম চুজ জানো। এর মাঝখানে না আমি একটা কথা বলতে চাই, আমি এই যে ঋতু বেলা করেছে এবং আমি না ঋতুকে খুব ছোট থেকে দেখেছি আমি বলতে পারি, এবং আমি ওর বেড়ে ওঠাটা শুধু মানে আমি শরীরে বেড়ে ওঠার কথা বলছি না, মানে ওর মানে কিভাবে ও নিজেকে তৈরি করেছে সেটা আমি না মাঝে মাঝে ভাবি। সেই ঋতু, সেই ছোট্ট মেয়ে, কিন্তু ওর সবকিছু এক্সপ্লোর করা, ওর জীবনে চ্যালেঞ্জ নেই, ওর জীবনে ওর চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ আছে। শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, শি ডাজ মাল্টিটাস্কিং। আমরা এখন এসে বলছি যেরকম বাবা তুই 72 ঘন্টা ঘুমোস, কষ্ট হয় নিশ্চয়ই, কিন্তু ও সবাইকে খুশি করছে এবং অন্তর থেকে করছে, কাউকে না বলতে পারে না। এবং আমি না আরেকটা জিনিস আমি ভাবি যে ওর কাণ্ডগুলো খুব এম্পাওয়ারিং। সেটা কি করে সম্ভব হচ্ছে আমি ওর অন্তর্মহলটা জানি তো, মন না ওর ঠাকুমা, যদি তার সাথে বসে কথা বলার সুযোগ যাদের হয়েছে, এম্পাওয়ার্ড মহিলা তখনকার দিনে। এবার মাসিমা, এবার মাসিমার কথা বলি, এবার কার কি মানে মাসিমা মেয়ে তো এরকমই হবে, কি অসাধারণ। মানে আমি ঋতুর মায়ের কথা বলেছি, গান গাইতেন। আমরা সময়ের কথা বলছি, কিন্তু আমাদের মধ্যে যে সবচেয়ে বেবি অফ দ্য লট হচ্ছে সুদীপা। হ্যাঁ, আর সুদীপাকে আপনারা সবাই চেনেন। সুদীপা হচ্ছে সুদীপার রান্নাঘর একটা মানে ডেফিনেটলি ইট ওয়াজ আ শো। তারপরে ও নানান রকম ডিজাইনার শাড়ি থেকে আরম্ভ করে নিজের সুন্দর, আজকে খুব সুন্দর দুল পরে এসছে, আমরা সবাই সেটা খুব সুন্দর, এবং দেখতে তো ছেড়েই দিলাম। এবং আপনারা জানেন কিনা জানি না, ও একটা খুব সুন্দর দুর্গাপুজো করে ওর বাড়িতে, এবং সবাইকে বলে। আর সুদীপা যেভাবে সেজে গুজে যেভাবে ও দুর্গাপুজো করে, আমি কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে যাই, মা সামনে না সাইডে দাঁড়িয়ে আছে। সো আই মাস্ট সে
যে সুদীপা না ওয়েলকাম। ও মন থেকে না, সুদীপার একটা যেটা আমি বলি, ও মন থেকে মাকে এত মানে চায়, এত ভালোবাসে। এই যে নারী শক্তির যে সুদীপ এই রেশমি যে বলছে নারী শক্তির জয়, তো ও না সত্যি নারী শক্তিটাকে ভক্তি ভরে সেটা মানে আরাধনা করে। আমার বাড়ির পুজো ফেলে ওর বাড়িতে এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট সুদীপা ভীষণ ডিটেইলিং এ পুজো করে, মানে মার মানে সেই মানে শুরু থেকে শেষ অবধি কিভাবে মাকে মানে সেবা করবে ও, সেইটার একটা খুব সুন্দর আমার একটা দৃশ্য আছে সুদীপাকে নিয়ে, এটা বলি। তা আমাদের ও সবসময় ডাকে আমাকে রোজকে, তা আমার একটা দৃশ্য ভীষণ ক্লিয়ার মনে আছে। কি সুন্দর ঠাকুর পুজো, আরো খুব সুন্দর সেজেছিল, এবং ওখানে একটা অনেক বড় চেয়ার ছিল, ঠিক আছে। এবারে এত গরম, তো সাজতে হবে না, নিজের বাড়ির পুজো, এত লোক আছে, সে কাতারে কাতারে লোক আছে। ওর পজিশনটা হচ্ছে একটু লক্ষ্য করবেন এরকম, এই ওখানে দেখ ওখানে পরিবেশন হয়েছে কিনা, হ্যাঁ ঠাকুর মশাই বলুন কি। ওই যে ওটা উনি নিরামিষ কিন্তু সব দিকে খেয়াল রাখে। সুদীপা বলে কি করবো, তারপরে টোনটা চেঞ্জ, হ্যাঁ ওইদিকে এই, তারপরে আমাকে কি করবো নীলাঞ্জনাদি, সব ম্যানেজ করতে হয়। আর এদিকে ওর শাশুড়িকে আমি ওর বিয়ের আগে থেকে চিনি, আর ওর শাশুড়ি ওদের বাড়িতে কখনো পুজো হয়নি, ওর প্রথম পুজো আরম্ভ করে। আর ওর শাশুড়িও মানে পারফেক্ট এক্সাম্পল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট। রীতাদি খুব বন্ধু, সম্পাদি আমাদের ভীষণ ভালো মানে ভালোবাসে। সম্পাদি একদম লম্বা আর খুব সুন্দর দেখতে। ওনার শাশুড়ি আমাকে দেখে বলছে, আলম ঠিক আছে তোমার তো আসলি ও উত্তরাধিকারী আগে হ্যাঁ ও দেখো। আর ওর শাশুড়িও কিন্তু প্রথম আসাম থেকে শাড়ি এনে তার মানে ডিসপ্লে করা, আসামের মানে আসামের ঐতিহ্যকে আমাদের এখানে নিয়ে আসা, মানে সেটাও কিন্তু একটা দারুণ এক্সচেঞ্জ অফ আইডিয়া। আমার শাশুড়ি মা প্রথম আমায় বলেছিলেন যে তুমি নিজের রোজগারটা আলাদা রাখো, আর জানবে সংসারের সবকিছু বাড়তি হয়, টাকা কখনো বাড়তি, ভালোবাসাও বাড়তি হয়ে যায়, উপচে পড়ে, কিন্তু টাকা একমাত্র জিনিস যেটা মহিলাদের নিজেদের থাকা উচিত। আমি প্রথমটা ভেবেছিলাম আমার স্বামীর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট করতে বারণ করছে কেন, তার মানে কি আমার পছন্দ করে না। তখন পরে বুঝলাম না, উনি ওটা বলেননি, বলেছেন তোমার টাকাটা তোমার টাকা, এটা তুমি এখন বুঝবে না, যখন বুঝবে তখন তুমি আমার ছবিতে থ্যাংক ইউ করবে। Oh my God! আর ছাড়বে না কখনো। আমি এখানে একটা কথা বলতে চাই, বেলা নিয়ে যখন কথা সবাই বলছে, বেলাকে আমার মারা শুনতেন, এবং তখন শুনতে শুনতে কাজ হতো। আর রেডিও মানুষের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ ছিল, এবং আমার মনে হচ্ছে আমাদের বড় রান্নাঘর ছিল, খাওয়ার ঘর, রান্নাঘর অনেক বড় হতো তখন, এবং সেখানে একটা রেডিও ছিল ফ্রিজের মাথায়, সেখানে চলতো এইগুলো। আমি একদিন মাকে জিজ্ঞাসা করেছি, আমি আমার দাদা দুজনে, এই মহিলা মহলে না মহিলাদের নিজের পায়ে স্বনির্ভরতার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য অনেক রকম আইডিয়া দেওয়া হতো। মা তুমি এটা শোনো কেন, তোমার কি, তুমি তো কোনোদিনও করবেও না কিছু। বলে না, ওই যে উনি বলছেন ওটা দেখে আরেকজন হয়তো করবে, ওটাতেই আমার মা। Sweet. That is what I'm saying. Women, women lift women. Mohila Mohole, the intrinsic part of it was যে কেন মহিলা মহল হয়েছিল, শুরু কেন করেছিল। আমি একটা কথা একটু অ্যাড করছি, সরি জিনা, সেটা হচ্ছে যে মহিলাদের ছোটবেলা থেকে বোঝানো হয়েছে যে মহিলা মেয়েরা মেয়েদের শত্রু না, যাতে আমরা একত্রিত হয়ে না কিছু করতে পারি। এবং সেখানে দেখো আজকে একজন মহিলাকে নিয়ে ছবি, একজন মহিলার তার জীবন উদযাপন হচ্ছে, এবং কি করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং আমরা সব মহিলারা এসেছি, তার মানে আমরা মেয়েরা মেয়েদের শত্রু নই, একেবারে নয়। এবং খালি আমি যেহেতু মানে আমি সবার হয়তো জীবনী নাও জানতে পারি পুরোপুরি ভেতরের কথা, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আই থিঙ্ক আমরা এইসব পরিবার থেকে এসছি যেখানে আমরা হয়তো আমাদের বৌদি স্ট্রেংথ বা তারা আমাদের স্ট্রেংথ কোনো না কোনো ভাবে আমরা কোনো সময় মনে করিনি বা ভাবিনি। ইভেন ঋতু বিং ঋতু, আমি তোকে দেখেছি নিজের বাড়িতে কিভাবে ও ইন্টারঅ্যাক্ট করে, লোকজনকে আপ্যায়ন করে, কি করে লোকের পাশে গিয়ে দাঁড়ায়। আমি নিজের ওর রিলেটিভ পরিবার তাদের কথা বলছি। সুতরাং আমার মনে হয় যে আমরা কিন্তু নিজের বাড়িতে নিজের মেয়ে বলুন, ভাগ্নি বলুন, ভাইজি বলুন, যাই হোক, একটা কিন্তু মহিলা মহল চালাই।
তুমি তোমার ভাইজিদের তুমি কিভাবে না তারা তো নিজেরাই ইম্পাক্ট, কিন্তু মানে ইন্সপিরেশন সেটা সবাই আমরা, আমার কথা হচ্ছে যে বেলা যে ছবিটা আমি সেটাতে বলি যে বেলা কেন ইম্পর্টেন্ট ফর দিস জেনারেশন অলসো। আমরা যদি বেলার গল্পটা না জানি তাহলে আমরা কিন্তু আমাদের সামনে আসা ছোট 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 স্ট্রাগল সেগুলোকে খুব খুব বড় করে দেখব, এবং আমরা বুঝতে হবে যে সময় বেলা নিজেকে মানে ওই জায়গায় এনেছিলেন উনি কিন্তু কোনো মানে কোনো সুপারস্টার ছিলেন না। না আমার এখানে মনে হয় যে আমি একটা অন্য আঙ্গিকে বলতে চাই, সে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে দেখো আজকে বিধবা বিবাহ শুরু করা থেকে শুরু করে সতীদাহ প্রথা যাই বলো না কেন, সেখানে মেয়েদের পাশাপাশি একজন পুরুষ আছে। আমরা সবসময় সকল পুরুষের পেছনে একজন মহিলার অবদান থাকে, কিন্তু আমি সকল মহিলা চাইছি আমি এটা গর্ব করে বলতে পারি আমার স্বামী আমাকে মানুষ করেছে, এবং আমি যা হোয়াট আই অ্যাম টুডে ইজ জাস্ট বিকজ অফ আমার স্বামী। উনি আমাকে শিখিয়েছেন প্রথম না বলতে, এবং উনি আমাকে প্রথম শিখিয়েছেন কিভাবে কাঁটাচামচ ধরে খেতে হয়, কিভাবে বাঙালি রান্নার বাইরে গিয়েও রান্নাটাকে তুমি যখন না এত ভালো করো, লোকে যখন পছন্দ করছে এটাকে, তুমি কেন এটাকে সিরিয়াসলি নিচ্ছ? তুমি বিদেশে যখনই গেছে যাও কিচেনে গিয়ে দেখো ওরা কি মিশাচ্ছে, জিজ্ঞাসা করো, কিচ্ছু অসুবিধা নেই, কি বলবে খুব জন্য না বলবে। এইভাবে করতে করতে আমার ইন্সপায়ার করতে করতে কিন্তু আমার বই থেকে শুরু করে সমস্ত কিছুর পিছনে আমার স্বামীর অবদান আছে। সেরকমই আজকে দেখো বেলা নিয়ে এই ছবিটা করছেন কিন্তু একজন পুরুষ মানুষ। দুর্গাপুজোয় বেলা রিলিজ করছে, এবং দুর্গাপুজো হচ্ছে এটা রিলিজ করার একদম আদর্শ সময়। কেন? মা দুর্গার কাঠামোখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি নারীর মধ্যে যে 10 হাতে 10 রকম শক্তি, সেই শক্তিগুলো কিন্তু পুরুষের দেওয়া, এবং সেটাকে ধারণ করতে পারে একজন মহিলা। তাই আজকে দেখুন এই একজন পুরুষ এসে দাঁড়িয়েছেন একজন মহিলার একটা যুদ্ধ জয়ের কাহিনী, সেটা কিন্তু আমাদের দুর্গাপূজার পুরুষ নারী একে অপরের পরিপূরক। একদম একদম। আর কিন্তু সুদীপা তোর রান্নাঘরের ভেতরেও কিন্তু তুই অনেক এরকম বেলাদের এনেছিস, দেখেছিস। আর তোর মানে রান্নাঘর মানে সুদীপার রান্নাঘর একটা সত্যি কথা বলতে কি একটা মানে সব জেনারেশনের মধ্যে একটা দারুণ একটা বাজ তৈরি, ইন্টারেস্টিং তাই না? কিন্তু সুদীপা তুমি রান্নাটা কবে করে খাওয়াচ্ছ? ও সব ও একবার খাড়া। আমি একটা জিনিস যখন শুরু করেছি প্রথম দিন আমাদের এত ছোট অনুষ্ঠান ছিল, এবং এই যে মহিলাদের নিয়ে রান্না বান্না নিয়ে একটা অনুষ্ঠান, তার বাজেটও নেই ছিল, আর চললে চলবে, তারপর দেখা যাবে, আবার স্পন্সর হলে দেখা যাবে। তো একটা মুনমুন সেনের বাথরুম ছিল, ওই বাড়িটা মুনমুন সেনের ছিল, এবং তার বাথরুম তো উনি ছেড়ে গেছিলেন। তো ফলে সবাই ওইটা ঘরটা একবার দর্শন করতে যেত যে এখানে মুনমুন সেন থাকতে, তো সেই ঘরটা আমাদের জন্য বরাদ্দ হয়েছিল রান্নাঘরের জন্য। এবং আমার যখন এলো স্ক্রিপ্ট হাতে, স্ক্রিপ্ট রাইটারও আসার প্রয়োজন বোধ করেনি, তিনি তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিলেন, যা ঠিক আছে পরে দেখা যাবে। তখন আমি কি করব না, আমি আমার আগে বেনুদি তো উত্তম বাবু ছিলেন, ওনার তাপস বাবু ছিলেন, আমার কেউ নেই। আমি কি করব কি বলবো, নন্দিনীদের কথা লোকে শোনে, আমার কথা শুনবে কেন? তখন আমি সত্যি কথা ভেবেছিলাম যে আমার না অনেক দিনের ইন্টারভিউ নেওয়ার শখ। তো আমি তো সেলিব্রিটি কোনো পাইনি কোনোদিন, আমি তো নিউজে চাকরি করতাম। তো উল্টো দিকে যে মানুষটা থাকতো আমি তার ইন্টারভিউ নেব। তো আপনার জীবনে কি না পাওয়া, আপনি বলুন, মানে ওনার জীবনটাকে সেলিব্রেট করবো, তাহলে ওনাকে দেখে বাকিদের মনে হবে আমিও একদিন যাবো। প্রত্যেকের জীবনের একটা নিজস্ব গল্প আছে, সেটাই বলতে চেষ্টা করি। ইনফ্যাক্ট ওর গল্পের কথা বলতে সুদীপা কিন্তু ভালো গল্প বলতে পারে, কারণ মানে যেরকম আমি রেশমির কথা বললাম যে অ্যাজ এ ফিল্ম মেকার আমি রেশমির সাথে অনেকগুলো খুব ইন্টারেস্টিং কাজ করেছি, এবং আমি খুব গর্বিত লাগে সেই ব্যাপারে। আমি কিন্তু সুদীপার কাছ থেকেও অনেক খুব সুন্দর সুন্দর কিছু গল্প পেয়েছি, যেগুলো কিন্তু আমি মানে সিনেমাতে আমি দেখাতে, অবভিয়াসলি ওর
বর মানে অগ্নিদেব খুবই ভালো একজন পরিচালক, এবং অগ্নি আমাকে নিয়ে ছবি করেছিল চারুলতা 2011, সেখানেও একটা মানে তখন মানে চারুলতার নতুন ডেপিকশন এবং নতুন ভাবে চারুলতাকে আমরা পেলাম। এক্স্যাক্টলি, তখন ভেরি বিগ হিট দ্যাট ফিল্ম। তারপরে আমি ওর সাথে মিসেস সেন করেছি, আবার আর একটা নতুন মানে দুই নারীকে নতুন ভাবে নতুন আলোতে দেখা, অপূর্ব মানে একই ভদ্রলোক যখন দুজন স্ত্রী সামনে এসে দাঁড়ায় মানে তাদের আমি একটু ইন্টারাপ্ট করছি। ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একজন মানুষ, তিনি যেভাবে দেখুন উনি বলে যাচ্ছেন অনর্গল আমাদের সবার সম্পর্কে কিছু না কিছু, উনি যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত যদি না থাকতেন, যদি চারুলতা যেদিন হয়েছিল আমার মনে আছে আমি ভীষণ নার্ভাস ছিলাম, প্রিমিয়ারের সময় সবাই উঠে কথা বলছে, ঋতুপর্ণা সেনগুপ্ত আমায় ডেকেছিলেন একটু করে এখানে বলে বলেছে ও খুব ভালো লিখেছে। উনি যদি না থাকতেন আমার পরের ছবিগুলো লেখা হতো না, কেননা ঋতুদি সব সময় প্রত্যেকটি মহিলাকে এবং যার মধ্যে এতটুকু প্রতিভা দেখেন সেটা সবসময় এনকারেজ করে নিজের থেকে যতটা সম্ভব। এইটা আমাদের মেয়েদের মধ্যে কিন্তু খুব দরকার, আমরা যেটা করি না মানে প্র্যাকটিসটা আমাদের হারিয়ে গেছে। হ্যাঁ, লেখাটা খুব সুন্দর করে লিখেছিলি, সেটাই বলছিলাম, 3 কন্যা করেছি, তারপর খুব ইন্টারেস্টিং কিছু কাজ আমি ওদের সাথে করেছি। একটা কথা বলতেই হবে, দেখো তোমরা সব সিনেমা লাইনের লোক, আমি আর্ধেক সিনেমা লাইন, আমি নেই কিন্তু আছি, হ্যাঁ, কিন্তু আমি এখানে একটা কথা বলবো ঋতুর সম্বন্ধে। আমি তো সবার সঙ্গে আলাপ আছে, ভালোই আলাপ আছে, কিন্তু ঋতু এমন একজন মানুষ যে আমি আজ পর্যন্ত, ওকে তো অনেক বছর ধরে চিনি, আজ পর্যন্ত আমি ওকে দেখলাম না যে কোনোদিন কারোর নামে নিন্দে করেছে, নাম্বার 1। নাম্বার 2, কোনো দিন ওর মুখে, ও এত স্ট্রেস থাকে, সময় নিন্দে করার জন্য সময় বার হয়ে যায়। হ্যাঁ, এখানে জিনা যে কথাটা বললো যে ঋতু lives in suitcases and you said no 72 hours no sleeping, but ওর সত্ত্বেও ও কোনো দিন আপনারা দেখবেন যে ও সবসময় ওর স্মাইলিং ফেস, আর যে যতই রাগ করুক আমার মনে হয় ওর মুখটা দেখলে সবার রাগ পড়ে যায়। মানে বিকজ তার কারণ হচ্ছে যে আমি একটু অন্য জগতের মানুষ আছি, আই মিন টু এনার্জি এন্ড হিলিং এন্ড অল অফ দ্যাট। ইউ আর আ ভেরি গুড সোল, ইউ ডোন্ট feel bad for anybody, you don't have negative energy towards anybody even though they are piling on to you, but still কি জানে দো আচ্ছা, কারণ না ওনার জীবনের সবথেকে বড় রেসিপিটা জানে, সেটা হলো একটা গ্লাসের মধ্যে সকালবেলা উঠে ও ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, কম্প্যাশন সবকিছু নিয়ে ভুলে আগে খায়, তো wherever she goes সেটা মানে ওভারপাওয়ার হয়ে বেরোয়। She knows the best recipe of the life. কেন বলতো এই ছবিটা আমাদের মানে আমরা সবাই মিলে এসেছি এতটা সময় ধরে আপনাদের সঙ্গে কথা বলছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে ওর জন্যই বসে আছি, ওর জন্য। যে কারণে না, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে কারণে ধরো এখন ভগৎ সিং ছবিটা হওয়ার দরকার আছে, কেননা ভগৎ সিং এর সম্পর্কে পরের জেনারেশনের কাছে একটা ডকুমেন্টেশন থাকবে, সেরকমই বেলার দরকার আছে, কেননা আমাদের পরের জেনারেশন যেটা চলছে। আমি এখানে মাঝখানে একটা গল্প বলবোই। আমরা মার গল্প আমি বলেইছি আগে। আমার শাশুমা, আমার শাশুড়ি মা, ওনার নাম অপর্ণা। উনি আসামের শিলচরে ওই দিকটার মানুষ, সারা জন্ম বাংলা ভাষা বলে গেছেন অন পারপাস, যে কেন বলবো না আমার ভাষা। বাট the important thing is she came from a family, আমার শাশুড়ির বাবা was one of those যারা ওই মোবাইল কি বলে প্রজেকশন নিয়ে টি গার্ডেন সিনেমা দেখাতেন। এনিওয়ে শিলচরের প্রথম সিনেমা হল। ইন আদার ওয়ার্ডস they were very well off। আর ওনার বিয়ে হয়ে এলো আমার শ্বশুরমশাই, তোমার শাশুড়ি মা আমার দিদি, পরে বলবো সেই গল্প। উনি ফ্রিডম ফাইটার, 13 বছর 8 মাস, দীনেশ গুপ্তর ভাই কাজিন ছিলেন, 13 বছর 8 মাস জেলের থেকে জেলে, জেলের থেকে জেলে, ইভেনচুয়ালি বেরিয়ে এসে প্রফেসর,
তার সঙ্গে বিয়ে হলো ওই 10 বছর 14 বছর, তখনকার দিনে কোনো ব্যাপার ছিল না, বিয়ে হয়ে এলো একদম গরিব এক টিচারের সঙ্গে। তো বাড়িতে উনি পোলাও চপ এসব খেয়ে মানুষ, প্রফেসর বাড়িতে কি করে করবেন? আর তার আবার অনেক 6 বোন ভাই, তারা সব এক একজন আসে, কার বিয়ে দিতে হবে, কার এডুকেশন কমপ্লিট, কাকে চাকরিতে ঢোকাতে হবে। একদিন ননদকে বলেছেন, ভারতী পিসিকে বলেছেন, এরা সব বেরিয়ে গেলে আমরা, উনি নিজের বাপের বাড়িতে এত ভালো সব পোলাও রান্না এসব সব করতে বললেন, ওরা চলে গেলে আমরা রেস্টুরেন্টের মতো টেবিলে বসে চামচ নিয়ে খাবো। সবাই বেরিয়ে যাওয়ার পরে উনি রান্না করে, she was such an innovative cook। ওনার সম্বন্ধে কিন্তু টাইমস অফ ইন্ডিয়াতে সাবিনা সাইকেল had written a full page thing। মানে all I'm trying to say is আমরা কতটা জার্নি করে এসেছি, যে রেস্টুরেন্টে গিয়ে মানুষের খাওয়া এক সময় was one of those things। হ্যাঁ, সেই জায়গায় আমরা বাড়িতে বসে খাবো, চপ কাটলেট খাবো, আর এখন আমরা আজকাল অনবরত আমরা করছি। সত্যি তাই। So it's been a long journey, very inspirational stories. In fact, that about Sudhipa, আমি নিজে তো রান্না করি না, but I was always glued to your particular recipe. In fact, আমি টাইম পার করে আমার মা তো জাস্ট কয়েকদিন আগে মা চলে গেলেন। মা মানে মাও খুব ভালো রান্না করতেন এবং মার ভীষণ অ্যাফেকশন ছিল যারা রান্না করে। নন্দিনীদির সাথে তো মানে মার একটা অন্য সখ্যতা ছিল, মানে সেটা আমি আরেকবার মাতৃহারা হলাম। হ্যাঁ, মার সাথে একটা অন্য নন্দিনীদিকে মা সবসময় এনকারেজ করতো এই রান্নাঘর। হ্যাঁ, লাস্ট সুদীপা তুমি আর নন্দিনীর তোমাকে নন্দিনীদির বালা ছিল একটা, ওই বালাটা পরে গড়িয়াহাট শ্যামবাজার সব জায়গায় নন্দিনীর বালা এবং আমার মনে আছে আর ও খুব গয়না ভালোবাসে। বিখ্যাত দোকানে গিয়ে মানে একজন মানুষ কতটা ঘরের ভেতরে মহিলাদের মনের ভেতর ঢুকে যেতে পারে, এবং এই রান্না দিয়েই ডেলি একটা কাজ দিয়ে যে আমাকে বলছে, আমি বলছি না আমি না বলবো না নন্দিনীর বালাটা, আমি তো একটু নতুন, মানে আমি তো বলবো না যে আমি ওনাকে নকল করছি। আমি কি বলছি, ওই যে একটা মোটা মতো বলা হয় না, অনেকক্ষণ ধরে জিনিস একরাও বোঝার চেষ্টা করছে, মানে এরাও মোড়াও না 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 ওরম না, একটু কাটা কাটা কাটা, একটু মোটা, একটু বুঝতে পারছি একটু গোল মতো হবে। ও আচ্ছা, তাপস পালের বউয়ের মতো। এবারে কথা বলুন না, এটা শোন, কোভিড এর সময় আজকে এত সুখ্যাতি আমি শুনতে পারতাম না ও যদি না থাকতো। আমার না, কারণ আমার কোভিডটা সাংঘাতিক হয়েছিল। I was in ICU for 11 days, এবং যখন আমার কোভিড, আমার মেয়েরও কোভিড, তো তখন ও সবে তাপস চলে গেছে, তো আমার মেয়ে was like ও কি করবে বুঝতে পারছে না, ওর সুদীপার কথা মনে পড়েছে। এন্ড সুদীপা উইথ হার সবকিছু মানে অ্যারেঞ্জ করে আজকে যে আমি সব ভালো ভালো কথা শুনছি বলছি, ইটস অল ইনফ্যাক্ট আমার মাও না সুদীপার মানে ভীষণ মা সুদীপাকে ভালোবাসতো, আর মা ওকে ফোন করে বলতো, এই শোন তোর এই রান্নাটা, কিংবা তোকে ফোন করে সব বলেছিল না কি কাকিমা ধারণা ছিল আমি আদর্শ বউ, আমি সেটা ভাবতে চাইনি যে কাকিমা জানতেন আমি খুব ভালো, আমি না মা সুদীপাকে ওই রান্নাটা খুব ভালো হয়েছে বলে দিবি তো। আসলে না মার যাকে যাকে ভালোবাসা দেওয়ার না, ভালো কথা বলার, মা সেটা আমাকে দিয়েও বলাতো, আর নিজেও মাঝে মাঝে বলতো বলবি তো আমাকে ফোন করতে, আমি বলবো। এই রেশমিকেও রাগ করতো ফোন না করলে, জিনা তো কত বকা খেত আমার কাছে, নন্দিনী মানে নীলাঞ্জনাদির সাথেও খুব ভালো সম্পর্ক ছিল মায়ের। পুজোটা এলেই না চতুর্থীতে কতবারে মানে একটা ঋতু অনুষ্ঠান করে যে মাসিমা ছিলেন, আমি আজ ভাবতে পারছি না যে মানে আমি যাব, আমার কেন আমি কথা বলার পর ও সুন্দর করে তারপর আমি স্বামীকে একটা ট্রিবিউট করেছিল, তো আমি সেখানে কটা কথা বলেছিলাম নিয়ে তারপরে আমি মাসিমার কাছে গিয়ে করে বসে গেছি। তো মাসিমা আমি কিছুক্ষণ তাকিয়ে আমার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে একটু আদর করে বললো, তুমি খুব ভালো, তুমি করে কিন্তু তুমি খুব ভালো বলেছো, আমার শুনতে খুব ভালো লাগলো, একদম এরকমই থাকবে, মাথা উঁচু করে থাকবে,
যেটুকু বলার ওইটুকুতে বলে দিই। মার কথা কি নেই বলি, আমাদের সবাই মাথা উঁচু করে বাঁচার মানে এক্স্যাক্টলি ওই দৃষ্টান্ত তৈরি করতে হবে সারা পৃথিবীতে। কারণ আমরা মনে করি, আমি মনে করি যে আমাদের মতো মানুষরা অনেক মানুষের ইন্সপিরেশন হতে পারে, যারা আমরা এখানে বসে আছি, যারা সব কথা বললেন, তারা আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কোটস উই গট আজকে এই অনুষ্ঠানটা থেকে। জিনা আরো সাম আপ করতে পারে। আর একটা কথা আমি বলতে চাই, এই রেডিও নিয়ে কথা হচ্ছিল, আমি এক্ষুনি বলছিলাম যে আমার ঠাকুমা একজন খুব মহিয়সী মহিলা ছিলেন। আমার ঠাকুমা একটি রেডিও বানিয়েছিলেন শিখে, সেই সময় না মুন্না, আমরা মুন্না বলতাম করে। আমার ঠাকুমা শিখেছিল জানিস তো, মানে বেতার রেডিও বানানো মানে রেডিও না, রেডিও যদি মনে পড়ে আমরা ছোটবেলায় অনেক সময় খেলেছি সায়েন্সে, হাউ টু মেক ট্রান্সলেট ভয়েস। একটা টেকনিক্যাল জায়গায় শিখে আমার ঠাকুমা একটা রেডিও বানিয়েছিলেন। তাই আমার মনে হয় আমার মানে ঠাকুমাকে এই ছবিটাও দেওয়া হলো যে বেলা দের এই বেতারের এই বিরাট ভূমিকা, এবং আমার ঠাকুমা ওটা তখন বানিয়েছিলেন। আমার ঠাকুমা নিজের হাতে মানে ওই লেদারের উপরে যে কার্ভিং যে কাজ করা, সেগুলো উনি নিজে নিজে করেছিলেন। আর মানে সেলাই টেলাই তো মানে অন্য লেভেলে করতেন। মানে আমাদের সব মানে তখনকার দিনে সবাইকে সোয়েটার মনে দেওয়ার থেকে শুরু করে সবকিছু এভরি ডে টিল মানে মানে লাস্ট ফিউ ডেজ আগেও আমার ঠাকুমা ডায়েরি লিখে গেছেন। একদিনও যায়নি যেদিন ডায়েরি লেখেননি। মানে সেই ভাবি যে সুন্দর লেখে, ভালো লেখে। এটা না আমি, ও যদি আমাকে পারমিশন দেয় আমি ওই সোশ্যাল মিডিয়াতে একটু দিতে চাই। তো এবার আমি বলি যে আমরা যেহেতু আমার মনে হয় এটার আপনি বুঝতেই পারছেন, এত মহিলা যখন একসঙ্গে আসে, দুজন আসলেই সারাদিন কেটে যায়। আর আমরা এতজন সবাই ভীষণ বলতে ভালোবাসি আর অনেক গল্প করতে ভালোবাসি। সুতরাং আমি চাই যে আপনারাও বাড়ি যান যারা এটা কভার করছেন। এবং আমার বেলা সম্বন্ধে বলার কারণ ছিল যে বেলা খুব, আমি যেটা বলতে চাইছিলাম, উনি আপনাদের মধ্যে থেকে উঠে আসা একজন খুব সাধারণ নারী, যিনি একটা অসাধারণ মহিলা মহল তৈরি করতে পেরেছেন, যেখানে উনি সাধারণ মহিলাকে বোঝাতে পেরেছিলেন, জানাতে পেরেছিলেন যে আপনি আপনার জায়গায় কতটা ঠিক, আপনি আপনার পরিবারের একটা পিলার এবং স্ট্রেংথ। আপনি যতই আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন যাই থাকুক, আপনি আপনার নিজস্বটা হারাবেন না। আপনি একজন এম্পাওয়ার্ড পারসন। সেই এম্পাওয়ারমেন্টের গল্পটা এখানে মহিলা মহলে বলাটা ইম্পর্টেন্ট। কেননা যাতে যারা শুনছেন, তখন তো আর টিভি ছিল না, যারা শুনছেন তারা যেন শুনে মনে করেন যে কালকে আরে উনি এটা পেরেছেন, তাহলে আমি কেন পারবো না। এই ব্যাপারটা আমরা আজকে, আমি কেন ইনফ্লুয়েন্সারদের কথা বলছিলাম, সোশ্যাল মিডিয়া, যারা বাচ্চারা যারা এখন সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা নেই, অনেকে আছেন অনেকে নেই, যারা দেখছেন, সব রকম ইন্টারঅ্যাক্টিভ মিডিয়াতে আছেন, তাদের আমার বলা এইটুকু, বেলা ছবিটা দেখুন। এই জন্য দেখুন যে আপনি জানতে পারবেন যে একটা মানে ভালো না থাকা থেকেও আপনি কতটা ভালো থাকতে পারেন। ভালো না থাকাটা খুব কমন, কিন্তু সেই না থাকার মধ্যে যে আপনি ফুর্তি আনন্দ একটা কাউকে তৈরি করতে পারছেন, একটা মহিলা মহল গড়ে তার থেকে কিছু করতে পারছেন, এটাই কিন্তু বেলার সম্মান। এটা হচ্ছে বেলার সবচেয়ে বড় উইন এবং সবচেয়ে বড়, আমি বলবো, দ্য সাইনিং ডিল। আপনারা সবাই আমরা একবার করে বলে দিই, প্লিজ ওয়াচ বেলা। নাটকের শেষ নেই এখানে, সবার জন্য আছে মঞ্চ, মাথা উঁচু সংলাপ লিখতে আজ তুমি একা পথে হাঁটছো।